আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা কি লাইভটা ঠিকমতো ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, একটু কমেন্ট করে জানাও সবাই। সো যারা যারা লাইভে যুক্ত হয়েছে সবাই একটু চেষ্টা করো লাইভটা শেয়ার করে দেওয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দেওয়ার। এবং কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো আর কি। যারা লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে তারপর যে তোমরা যুক্ত হয়েছো। আমি একটু শেয়ার করে দিই লাইভটা। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও। ওকে, 11:44 বাজার 1 মিনিট অপেক্ষা করি, 45 ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, থ্যাংক ইউ যারা মেনশন করতেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য। আর 30 সেকেন্ড অপেক্ষা করব। ওকে, 73। সবাই ঝটপট অ্যান্সার দিয়ে দিবা এবং আমরা ঝটপট ক্লাস শুরু করব, ঝটপট শেষ করব। ওকে, কোনো প্যারা হবে না, দ্রুত আগাবো আর কি। ওকে, সো সবাই আশা করি লাস্ট পর্যন্ত ক্লাসটা থাকবা যারা যুক্ত হয়েছো, এবং ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু জানতে পারবা যেগুলো তোমাকে অ্যাডমিশনে বলো বা এইচএসসি তে বলো, উভয় জায়গায় অনেক অনেক হেল্প করবে আর কি। ওকে, সো চলো আমরা শুরু করি। আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, 30 সেকেন্ড আছে, গুনে গুনে 30 সেকেন্ড, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। সো সবাই একটু শেয়ার করে দিও ভাইয়া, অনেক রাতে ক্লাস নিয়েছি শুধুমাত্র তোমাদেরই জন্য, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। ধন্যবাদ ফাতিমাকে মেনশন করার জন্য। ওকে, তো সবাই আমাকে একটু 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও তো। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই ঝটপট অ্যান্সার দিয়ে দিবা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তাসনিম মেহজাবিন। আচ্ছা, সবাই একটু আমাকে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো। কি বলা হয়েছে 1 নম্বর কোশ্চেনটা? যে আন্তর্জাতিকভাবে প্রমাণ তাপমাত্রার স্বীকৃত মান কত, বলো। এটার মানটা কত বলো তো। এখানে দেখো 273 ডিগ্রি সেলসিয়াস, 273.16 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন, 273.16 কেলভিন আছে আর কি। সো এরকম যখন অপশন থাকে না, তখন হচ্ছে আমরা অনেকেই কি হয়ে যাই বলতো, আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই আর কি। তো সবাইকে অ্যান্সার দিয়ে দাও তো, এটার অ্যান্সার কোনটা হবে? আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটার মানটা বলো তো কত হবে? কে, দেখি দেখি দেখি, দ্রুত দ্রুত, সবাই দ্রুত অ্যান্সার দিবা এবং দ্রুত আমরা শেষ করব ক্লাস।
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কি কি দেওয়া আছে? 273 ডিগ্রি সেলসিয়াস, 273.16 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন, 273.16 কেলভিন আর কি। এটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। ওকে, না এটা বোর্ডে না, এটা হচ্ছে তোমার সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে কোশ্চেন আর কি। একেসি 273 কেলভিন আর কি, সবাই বলতেছে 273 কেলভিন। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই ইনফরমেশন, এই জন্য এটা দেওয়া আর কি। অনেক সময় অনুশীলনী কোশ্চেন দিয়ে তুলে দেয় আর কি। সো মনে রাখবা ভাইয়া, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রমাণ তোমার যে তাপমাত্রাটা আছে, এই প্রমাণ তাপমাত্রাটার মান হচ্ছে 273.16 কেলভিন। ঠিক আছে, 273.16 কেলভিন। সবাই মানটা লিখে ফেলো আর কি আমার সাথে সাথে, 273.16 কেলভিন। এখানে অনেকে আবার সেলসিয়াস দিয়ে দিতে পারো। সো সেলসিয়াস না, 273.16 কি বলতো? কেলভিন, নট সি। অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। বেশিরভাগই সবাই সি অ্যান্সার দিছো। সো 273.16 কি হবে বলতো? কেলভিন হবে আর কি। একের অ্যান্সার 273.16 কেলভিন। আচ্ছা, 2 নাম্বার কি বলছে? বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? সো এইটা অ্যান্সার দিতে থাকো, আমি যতক্ষণ তোমাদের সাথে আলোচনা করি। সো বায়ুমণ্ডলকে টোটাল 4টা স্তরে ভাগ করা যায়। কি কি? ট্রোপোস্ফিয়ার, আমি একটু জাস্ট সংক্ষেপে লিখি, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর এটা কি বলতো? থার্মোস্ফিয়ার। ওকে, সো আমাদের ভূমি থেকে সবার কাছে কোনটা? ট্রোপোস্ফিয়ারটা। তো ট্রোপোস্ফিয়ারে মনে রাখবা ভাইয়া, এই ট্রোপোস্ফিয়ারে আমাদের সব ঝড় ঝঞ্ঝা বা বৃষ্টি বাদল যা কিছু হয়, সবকিছু হয় কোথায় বলতো? ট্রোপোস্ফিয়ারে। এই জন্য এই ট্রোপোস্ফিয়ারকে কি মন্ডল বলা হয় বলতো? ক্ষুদ্র মন্ডল বলা হয়। ট্রোপোস্ফিয়ারকে কি মন্ডল বলা হয়? ক্ষুদ্র মন্ডল। হ্যাঁ, 273.16 কেলভিন, এটা কমেন্ট করো। এপাশে স্ট্রাটোস্ফিয়ার। তবে স্ট্রাটোস্ফিয়ার মনে রাখবা বলা হয় কি মন্ডল? শান্ত মন্ডল। স্ট্রাটোস্ফিয়ারকে কি মন্ডল বলা হয়? শান্ত মন্ডল। কারণ কি? তুমি হচ্ছে এখান থেকে মনে হয় জেট বিমান চলাচল করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি বলে ভাইয়া বিমান চলাচল করে কোথা থেকে, তাহলে বলবা কি? ট্রোপোস্ফিয়ার। সবাই আমার সাথে সাথে এই জিনিসটা একটু কমেন্ট করো, তাহলে ক্লাসে পড়া ক্লাসেই হয়ে যাবে। বিমান চলাচল করে কোথায় বললে বলবা ভাইয়া ট্রোপোস্ফিয়ার। যদি বলে ভাইয়া জেট বিমান কোথা থেকে চলাচল করে, তাহলে কি বলবো ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ার। জেট বিমান কোথা দিয়ে ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ার। এবং খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে আমাকে একটু কমেন্ট করে জানাবা যে ওজোন গ্যাস কোথায় পাওয়া যায়? ওজোন গ্যাস কোথায় পাওয়া যায় এটা একটু সবাই কমেন্ট করে জানাও তো, যে ওজোন গ্যাসটা কোথায় পাওয়া যায় এটা একটু সবাই কমেন্ট করো। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্র মন্ডল, স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মন্ডল, মেসোস্ফিয়ারকে কি বলা হয়? মেসোস্ফিয়ারকে বলা হয় শীতলতম মন্ডল। এটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস বা 180 কেলভিন। ঠিক আছে, এই তাপমাত্রাটা কোথায় দেখতে পাওয়া যায়? মেসোস্ফিয়ারে। এজন্য এটাকে বলা হয় কি? তোমার শীতলতম মন্ডল। এবং থার্মোস্ফিয়ারের তাপমাত্রা কি বলতো? সব থেকে বেশি। থার্মোস্ফিয়ারের তাপমাত্রা কি বলতো? সব থেকে বেশি থাকে আর কি। ওকে, সব থেকে বেশি। সো তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি কোথায় ভাইয়া? থার্মোস্ফিয়ারে। সো বলছিলাম ওজোনটা কোথায় পাওয়া যায়? দেখি কে কে কমেন্ট করছো। ওজোন গ্যাসটা কোথায় পাওয়া যায় সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। ওজোন গ্যাসটা কোথায় পাওয়া যায় একটু কমেন্ট করে জানাও তো, যে ওজোনটা কোথায় পাওয়া যায়। ওজোন গ্যাসটা কোথায় পাওয়া যায় সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। ডুয়েট ডি ওকে। তিথি গ্লোরিয়া কমেন্ট করছে স্ট্রাটোস্ফিয়ার। ওকে, একজন কমেন্ট করছে স্ট্রাটোস্ফিয়ার। আচ্ছা, তো ভাই দেখো, এটা কিভাবে মনে রাখবা? মনে করো যে তুমি মনে করো ওজন মাপতে গেছো, তো ওজন মাপতে গেলে কি তুমি ব্যাকা হয়ে দাঁড়াবা নাকি ইয়া হয়ে দাঁড়াবা, মানে কিভাবে দাঁড়াবা? নাকি ঘুমায় দাঁড়াবা নাকি শুয়ে দাঁড়াবা? মানে শুয়ে থাকবা আর কি। কিভাবে তুমি ওজনটা মাপবা? তোমরা যখন তুমি ওজন মাপতে যাবা তখন তুমি একেবারে স্ট্রেট হয়ে সোজা হয়ে মাপবা। ঠিক আছে, একবারে স্ট্রেট হয়ে দাঁড়াবা, এভাবে স্ট্রেট হয়ে দাঁড়াবা, তারপরে কিন্তু তোমার ওজনটা মাপা হয়। তো আমরা যখন ওজন মাপি তখন আমরা কিভাবে দাঁড়াই বলতো? স্ট্রেট হয়ে দাঁড়াই। ঠিক আছে, কি হয়ে দাঁড়াই? স্ট্রেট হয়ে দাঁড়ায়, মানে সোজা হয়ে দাঁড়ায়। তাহলে ওজোন গ্যাসটা কোথায় পাওয়া যায়? স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রেট হয়ে দাঁড়ায় মানে সোজা হয়ে দাঁড়ায়, এর জন্য ওজোন গ্যাসটা পাওয়া যায় কোথায়? স্ট্রাটোস্ফিয়ারে আর কি। ওকে, এই জিনিসটা, এই ট্রিক্সটা মাথায় রাখবা আর কি। বায়ুমণ্ডলে কোন অঞ্চলে ওজোন স্তর অবস্থিত? তো মাত্রই বললাম কি স্ট্রেট হয়ে দাঁড়ায়, এই জন্য ওজোন স্তর অবস্থিত কোথায় ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ারে। ওজোন স্তর কোথায় অবস্থিত ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ারে। তোমাদের কিন্তু আজকে সন্ধ্যায় কিন্তু অর্গানিকের উপরও ক্লাস নিচ্ছে আর কি, এই জন্য গলাটা ভেঙে গেছে আর কি। তো যারা অর্গানিক ক্লাসটা করো নাই, অ্যাডমিশন অর্ডার্স পেজে আছে, করে নিবা আর কি একটু কষ্ট করে। ওকে, আচ্ছা, সো স্ট্রাটোস্ফিয়ার হবে। বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বলো তো? বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটু কমেন্ট করে জানাও তো, যে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত?
বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত, একটু কমেন্ট করে জানাও তো। 15, 30, 100, 500 বলো, বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত? 500 কিলোমিটার। ওকে, বাকিরাও দেখি জানাও। আচ্ছা, তো দেখো আমাদের যেটা বললাম যে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে ভাইয়া আবার উচ্চতা আমি ভাগ করতে পারি। সো একটা সংখ্যা কমেন্ট করো সবাই আমার সাথে সাথে, 15, 50, 85, 500। 15, 50, 85, 500, এই চারটা মান সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করো তো। 15, 50, 85, 500, 15, 50, 85, 500, এই মানটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করো। 15, 50, 85, 500, এই চারটা মান দেখি সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো তো। 15, 50, 85, 500, আমি একটু মেনশন দিতে থাকি, তোমরা একটু ইয়া করো। 15, 50, 85, 500, এই চারটা মান সবাই একটু কমেন্ট করে ফেলো দ্রুত দ্রুত দ্রুত, তারপরে আমরা শিখাবো। 15, 50, 85, 500। 15, 50, 85, 500, এটা একটু সবাই কমেন্ট করতে বলছিলাম। 15, 50, 85, 500। হ্যাঁ, সো দেখো 15, 50, 85, 500 কি হলো ভাইয়া? 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কোনটা ভাইয়া? ট্রোপোস্ফিয়ার। ওকে, 15 থেকে 50 হচ্ছে কোনটা ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ার। 50 থেকে 85 কোনটা ভাইয়া? মেসোস্ফিয়ার। 85 থেকে 500 কোনটা বলো তো? থার্মোস্ফিয়ার আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সবগুলার বিস্তৃতি। তাহলে 15 থেকে 15 কিলোমিটার, ভূমি থেকে শুরু করে 15 কিলোমিটার পর্যন্ত, 15, 50, তাহলে 15 কিলোমিটার পর্যন্ত কোনটা? ট্রোপোস্ফিয়ার। 15 থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত কোনটা ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ার। 50 থেকে শুরু করে 85 পর্যন্ত কোনটা? মেসোস্ফিয়ার। এবং 85 থেকে শুরু করে একেবারে লাস্ট 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে 500 কিলোমিটার পর্যন্ত কোনটা ভাইয়া? থার্মোস্ফিয়ার। তাহলে আমরা এই চারটা মানও কিন্তু একসাথে মুখস্থ করে ফেললাম। সো তোমাকে যেটা আজ করবে তুমি সেই অনুযায়ী বের করে দিবা। 15, 50, 85, 500, এবং সবগুলাই কমন মান কোনটা বলো তো? 5। সবগুলাই 5 কিন্তু কমন আছে। 15-তে 5 আছে, 50-এ 5, 85-তে 5, 500-তেও 5। সো এটা আমরা অ্যান্সার পেলাম কোনটা? ডি নাম্বারটা, 500। বায়ুমণ্ডলের কোন অঞ্চলটি শান্ত মণ্ডল নামে পরিচিত? মাত্র পড়ে আসছি। শান্ত মণ্ডল নামে পরিচিত কোনটা? শান্ত মণ্ডল নামে পরিচিত কোনটা ছিল বলো তো? শান্ত মণ্ডল নামে পরিচিত কোনটা ছিল? শান্ত মণ্ডল নামে পরিচিত কোনটা ছিল? শান্ত মণ্ডল বলো তো, শান্ত মণ্ডল নামে পরিচিত কোনটা? হ্যাঁ, সবাই 5 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 5-এর আনসার কোনটা হবে? 5। 5 নাম্বার কোশ্চেনের আনসার কোনটা হবে? 5। হ্যাঁ, এবার সবাই 5 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও। 5-এর আনসার। 5-এর আনসার, 5, 5, দ্রুত দ্রুত দেখি। 5। দেখো, ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়েছিলাম? ক্ষুদ্র মণ্ডল। স্ট্রাটোস্ফিয়ারকে কি মণ্ডল বলছিলাম ভাইয়া? স্ট্রাটোস্ফিয়ারকে বলছিলাম কি? শান্ত মণ্ডল। ঠিক আছে, স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলছিলাম। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে, হ্যাঁ, মুশফিকা সুবা ফাতেমা আমির হামজা কমেন্ট করছে কি? বি। তাহলে শান্ত মণ্ডল কোনটা? বি নাম্বারটা। স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার মাত্র পড়ে আসছি। স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার মাত্র পড়াইছি, তাহলে বলে ফেলো কত হবে? স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার মাত্র পড়াইছি, তাহলে বলো কত হবে? স্ট্রাটোস্ফিয়ারের বিস্তারটা কত কিলোমিটার পর্যন্ত? স্ট্রাটোস্ফিয়ারের বিস্তারটা তাহলে কত কিলোমিটার পর্যন্ত হবে বলো তো? কে দেখো, স্ট্রাটোস্ফিয়ার, দেখো স্ট্রাটোস্ফিয়ার কি বলছি? 15, 50, 85, 500। 15 কিলোমিটার তো ট্রোপোস্ফিয়ার ছিল। স্ট্রাটোস্ফিয়ার কি? দ্বিতীয়টা কত ছিল? 50 ছিল। তোমাকে ফাইন্ড আউট করতে হবে লাস্টে 50 আছে কোনটা। এই যে এইটা লাস্টে কি আছে বলো তো? 50 আছে আর কি। তাহলে এইটা হবে অ্যান্সার, 15 থেকে 50 কিলোমিটার। তাহলে 6-এর অ্যান্সার কোনটা হবে? 6-এর অ্যান্সার হবে সি নাম্বারটা। শেখ আহমেদ ইমন কমেন্ট করছে। ওকে, মুশফিকা সুভা ফাতেমা 6-এর বি বলছো না ভাইয়া? বি কেন হবে? তুমি দেখছো এই যে 15 দেখেই তুমি বি দাগাই দিছো। 15 দেখেই বি দাগাই দিছো, বাট 15 আমি কি বলছি? 50 পড়াইছি না? আমি কি 20 পড়াইছি? কিছু 20 তো কিছুতে ছিল না, 50 ছিল আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা হবে। এই ভুলগুলাই হবে কিন্তু, ঠিক আছে, এই ভুলগুলা করা যাবে না। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের অবদান বেশি?
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের অবদান বেশি? দেখি এটা তোমরা কেমন জানো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের অবদান বেশি? টাইপ মিস্টেক, আচ্ছা সমস্যা নাই, ভুল হয়েছে, বাট তুমি তো সঠিকটা জানো তাই না, সমস্যা নেই, বাট পরীক্ষার হলে ভুল না হইলেই হইলো, পরীক্ষার হলে যেন বি দাগাইতে যা বা সি দাগাই দিও না, এটা জাস্ট না করলেই হলো আর কি, ওকে, প্যারা নাই। আচ্ছা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের অবদান বেশি? কার্বন ডাই অক্সাইড, CH4, CFC, ওজোন, কোন গ্যাসটার বলতো অবদান সব থেকে বেশি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে? বা প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটাকে বলা হয়, সেটাই আর কি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে আর কি, ওকে। আচ্ছা, সো দেখো ভাইয়া, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমাদের কি বলা হয় বলতো? প্রধান গ্রিন হাউস গ্যাস। কি বলা হয়? প্রধান গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটাকে বলা হয়? কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয়? প্রধান গ্রিন হাউস গ্যাস। সাতের অ্যান্সার ভাই ডি হবে না। কোন গ্যাসের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বা ওজনের ভূমিকা না, কোনটা হবে? সাতের অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি? কার্বন ডাই অক্সাইড অবদান বেশি। ডি না ভাইয়া, এ হবে, সাতের এ, কার্বন ডাই অক্সাইড অবদান সবচেয়ে বেশি। ওজনের স্তর তো ক্ষয়ের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, বাট অবদান বেশি কে বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে কে? কার্বন ডাই অক্সাইড, ওকে, এই জিনিসটা কনফিউশন করা যাবে না। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন উপাদানটি ক্রিয়াশীল হয় বলতো? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি কার্বন মনোক্সাইড? বজ্রপাতের সময় বলতো, বজ্রপাতের সময়, বজ্রপাতের সময় কোন উপাদানটি সক্রিয় হয়? বজ্রপাতের সময় বলো বলো বলো, দ্রুত দ্রুত। 8 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, 8-এর। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, ওকে। বলো বজ্রপাতের সময় সি, আচ্ছা সি বলছো ভাই, ঠিক আছে, কিন্তু কোনটা সি বলছো এটা আসলে কনফিউশন আর কি। সো একটু যদি দাগ নাম্বারটা উল্লেখ করো তাহলে বেটার হয় আর কি, ওকে। হ্যাঁ, এ, এ 8-এর এ, হ্যাঁ। ভাই বলো না বজ্রপাতের সময় ভাই নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেনের এই যে 3টা বন্ড আছে না, এই 3টা বন্ড কি হয়ে যায় বলতো? ভেঙে যায় বজ্রপাতের সময় আর কি। সো মনে রাখবে ভাই, বজ্রপাতের সময় কোন উপাদানটি ক্রিয়াশীল হয়? নাইট্রোজেন ক্রিয়াশীল হয় আর কি, নাইট্রোজেন ক্রিয়াশীল হয় আর কি। আচ্ছা, এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি, বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বাধিক বেশি? এটা একবার আসছে আর কি, আরেকবার যায়, এটাও আসছে। আচ্ছা, আচ্ছা, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আজকে আমরা চার্লস, গেলুসার, বয়েল, তারপর হচ্ছে তোমার বয়েল, সবগুলা সূত্রই ইনশাল্লাহ শিখবো আর কি। সো তার আগে সবাই একটু আমাকে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 11-এর অ্যান্সারটা দিয়ে দাও তো। চার্লসের সূত্র কোনটা, আগে দেখি তোমরা অ্যান্সার দাও। চার্লসের সূত্রের অ্যান্সার কোনটা হবে? 9, তোমার হচ্ছে কয় নাম্বার? 11 নম্বর। 11 নম্বর, 9 10 রিপিট হয়েছে আর কি, এই জন্য আমরা 11 নম্বর কোশ্চেনে গেছি আর কি। 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো সবাই। 11, 11, সবাই 11 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, 11। আচ্ছা, 9 ডি, ওকে, সবাই 11 নম্বর কোশ্চেন আনসার দাও। আচ্ছা, 11 বি, মুশফিকা সুবা ফাতেমা কমেন্ট করছে 11 বি। আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করে, আমরা এরপর দ্রুত আগাবো। একটা মিনিট, সবাই একটু অপেক্ষা করো। এগারো বি, আমির হামজা, তিথি, গ্লোরিয়া, শেখ আহমেদ, ইমন কমেন্ট করছে বি। আচ্ছা, ওকে। আচ্ছা, আর কেউ কমেন্ট করবা? দ্রুত কমেন্ট করো, তারপর আমি বয়েলের সাথে, চার্লসের সাথে এবং গিলোসেকের সাথে একবারে শুরু করবো আর কি। ওকে, একজন সূত্র কমেন্টও করে দিছো, ধন্যবাদ সূত্র পুরোটা কমেন্ট করার জন্য। আচ্ছা, সো চলো আমরা এখন বয়েল, চার্লস এবং গেলুস্টার্কের সূত্র 3টা আমরা একসাথে শিখবো আর কি ইনশাল্লাহ।
আচ্ছা ওকে, সো দেখো বয়েলের সূত্র, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে বয়েলের সূত্র। আচ্ছা সবাই আগে আমার সাথে সাথে একটু আদর্শ গ্যাসের ফর্মুলাটা একটু কমেন্ট করবা, পিভি ইকুয়াল টু কি বলতো, এনআরটি। সো এখন আমাদের তিনটা সূত্র আছে, একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, আর একটা হচ্ছে কি বলতো গেলুসার্কের সূত্র। ঠিক আছে, বয়েল, চার্লস আর গেলুসার্ক, এই তিনটা হচ্ছে মেইন আমাদের জানতে হবে। সো আমাদের আগে জানতে হবে স্থির কোনটা থাকে, কোনটায় কোনটা স্থির থাকে, কোন সূত্রে কোনটা স্থির থাকে, তাহলে বাকিটার মধ্যে আমরা সম্পর্ক বের করতে পারবো। সো দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, তবে এন হচ্ছে স্থির ধরে নিব, আর আর তবে ধ্রুবক সংখ্যা, এটা বাদ, তাহলে পিভি আর টি। সো মাথায় রাখবা বয়েল, চার্লস আর গেলুসার্কের যে বিষয়টা আছে, আমরা একটাকে স্থির রাখবো, বাকি দুইটার মধ্যে অটোমেটিক সম্পর্ক আমার বের হয়ে যাবে। সো বয়েলের সূত্রে ভাই স্থির কোনটা, মনে রাখবা ভাই কোনো কিছু যে বয়েল করে না, ডিম বয়েল করে বা ওয়াটার বয়েল করি না আমরা, তাহলে বয়েল করতে গেলে আমাদের কি লাগে, তাপমাত্রা লাগে। ঠিক আছে, তাহলে ভাই বয়েলের সূত্রে স্থির কোনটা ভাইয়া, বয়েলের সূত্রে স্থির ভাই তাপমাত্রা, বয়েলের সূত্রে ভাই কোনটা স্থির, তাপমাত্রা স্থির আর কি। ঠিক আছে, বয়েলের সূত্রে ভাই কোনটা স্থির, তাপমাত্রা স্থির আর কি। ঠিক আছে, আচ্ছা চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির, ভাই চার্লসের চতে চাপ স্থির, চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির, চার্লসের ভাই চতে চাপ স্থির। এখন ভাইয়া আমার পিও স্থির করা শেষ, তারপরে হচ্ছে টিও স্থির করা শেষ, তাহলে বাদ থাকলো কোনটা, ভি বাদ থাকলো। তাহলে ভাই গেলুসার্কের সূত্রে ভাই কোনটা স্থির, আয়তন স্থির, গেলুসার্কের সূত্রে ভাই কোনটা স্থির, আয়তন স্থির আর কি। এখন দেখো আমরা সূত্রগুলো কিভাবে মুখস্থ করতে মানে মনে রাখতে পারি আর কি। বয়েলের সূত্রে ভাই বয়েল করতে গেলে তাপমাত্রা লাগে, তাহলে ভাই তাপমাত্রা স্থির, তাপমাত্রাটা স্থির, তাহলে ভাই এই পাশটা পুরোপুরি আমার কি হয়ে যাচ্ছে, ধ্রুবক হয়ে যাচ্ছে না, তাহলে পিভি সমান সমান কি বলতো কে, এটা কার সূত্র হয়ে গেল, বয়েলের সূত্র হয়ে গেল, আমার মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট স্থির কোনটা এটা মাথায় রাখলেই কিন্তু আমার সূত্র হয়ে যাচ্ছে। চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির, চাপ স্থির। ঠিক আছে, তাহলে আমার চাপ বা তাহলে ভি আর টির মধ্যে সম্পর্ক, তাই না, তাহলে দেখো ভি সমান সমান কি আসতেছে বলতো, টি আসতেছে, ভি সমান সমান কি আসতেছে, টি আসতেছে না, তাহলে দেখো ভি বাই টি ইকুয়াল টু কি আসতেছে বলতো, কে আসতেছে না, তাহলে এই সূত্রটা কি দাঁড়াবে, ভি বাই টি ইকুয়াল টু কি বলতো, কে। এটা হচ্ছে কার সূত্র গেল, চার্লসের সূত্র গেল। এখন আসি ভাই গেলুসার্কের সূত্রে ভাই কে স্থির, ভি স্থির, তাই না, তাহলে কি আসতেছে, পি সমান সমান টি, তাহলে তুমি আবার নিচে নিয়ে আসো, পি বাই টি ইকুয়াল টু কি আসবে বলতো, কে আসবে, এটা কার সূত্র, পি বাই টি ইকুয়াল টু কে, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে গেলুসার্কের ফর্মুলা। তাহলে দেখো তো, আমাদের এই সূত্রগুলো কি মুখস্থ হয়ে গেল না, মুখস্থ করার দরকার আছে, মনে থাকতেছে না এমনি। পিভি কিভাবে মনে রাখলাম, মানে মেইন যেটা যে ফার্স্টে বয়েল একটা সূত্র দিছে, চার্লস দিছে, গেলুসার্ক দিছে, সবগুলা সূত্র একত্রে করে পিভি ইকুয়াল টু এনআরটিটা আসছে। সো আমরা কি করব, ব্যাক ক্যালকুলেশন করব, আগে পিভি ইকুয়াল টু এনআরটিটা মনে রাখবো, তারপর ওই ওয়াইজ বাকিগুলোর মধ্যে সম্পর্ক বের করবো আর কি। সো তুমি যদি ওইটা দেখো, চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির, চাপ স্থির, তাহলে ভি আর টির মধ্যে সম্পর্ক ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কি, ভি টু বাই টি টু, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কি, ভি টু বাই টি টু। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে। বা তুমি এভাবে মনে রাখতে পারো ভাই চার্লসের সূত্রে তো চাপ স্থির, তাই না, তাহলে চাপ বাদ দিয়ে বাকি যা আছে সেগুলোর মধ্যে সম্পর্ক হবে। দেখো সবগুলো সূত্রে চাপ আছে, চাপ আছে, চাপ আছে, তাহলে চাপ তো আমার বাদ যাবে চার্লসের সূত্রে, তাই না, কারণ চাপ তো স্থির, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি হবে আর কি। তুমি কিন্তু অপশন বাদ দিয়েও কিন্তু খুব সহজেই মনে রাখতে পারতেছো। সো এটা কি সবাই ক্লিয়ার হয়েছে, বয়েল, চার্লস, গেলুসার্ক এই সূত্রটা কি আসতে পারবা, একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার নাকি। ওকে, নেক্সট আমরা যাই, কোনটি আরএমএস বেগ সম্পর্কিত, আরএমএস বেগ সম্পর্কিত ভাইয়া খুবই সহজ, সিআরএমএস ইকুয়াল টু কি, রুট ওভার 3RT বাই কি বলতো এম। এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে তোমার বর্গমূল গড় বর্গবেগের ফর্মুলা, বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগের ফর্মুলা আর কি। যদি বলে ভাইয়া এই যে ডি নাম্বারটা, এটা কিসের ফর্মুলা, কেউ কি বলতে পারবে, আমি একটু কোশ্চেন করে গেলাম যে ডি নাম্বারটা কিসের ফর্মুলা বলতো, কোন সূত্রের ফর্মুলা, কোন বেগ বলতো, ডি নাম্বার অপশনটা কোন বেগ, 12 এ হবে, হ্যাঁ সি ইকুয়াল টু তাহলে কোনটা হবে, রুট ওভার 3RT বাই এম হবে আর কি। ওকে, আচ্ছা এবার ভাই সি ইকুয়াল টু রুট ওভার 2RT বাই এম যদি বলতো, রুট ওভার 2RT বাই এম যদি হইতো ভাই, তাহলে মনে করবে সম্ভাব্যতম বেগ বা আলফার ফর্মুলা, সম্ভাব্যতম বেগ বা আলফার ফর্মুলা যদি বলে, তাহলে রুট ওভার 2RT বাই এম। কিভাবে মনে রাখবা, দেখো সম্ভাবনা কিসের মধ্যে হয়, মনে করো নেক্সট তোমার কেমিস্ট্রি এক্সাম হয় ভালো হবে, না হয় খারাপ হবে, হয় তুমি কি করবা ভালো করবা, নাইলে খারাপ করবা, এই দুটার মধ্যে তো একটা হবে।
মনে করো বাংলাদেশ টিম খেলতে গেছে, হয় জিতবে না হলে হারবে। সো সম্ভাবনা সবসময় কয়টা জিনিসের মধ্যে হয়? দুইটা জিনিসের মধ্যে হয়। এই জন্য সম্ভাব্যতম বেগে তুমি কি খুঁজবা? টুটা খুঁজবা। কোথায় টুটা আছে? এখানে দেখো √2 আছে, তার মানে এটা হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর আসি ভাইয়া, দুইটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয় বলো তো? দুইটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়? দুইটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয় একটু কমেন্ট করে জানাও তো, দুইটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়? বলো দুইটা গ্যাসের গতিশক্তি কখন সমান হবে? দুইটা গ্যাসের গতিশক্তি কখন সমান হবে একটু কমেন্ট করে জানাও তো, যে দুইটা গ্যাসের গতিশক্তি কখন সমান হবে? ওকে, আচ্ছা 12 আচ্ছা 12 নাম্বার তো শেষ ভাইয়া, 13 অ্যান্সার দাও সবাই, 13 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। দেখো ভাইয়া দুইটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়? ইকে ইকুয়াল টু কি 3/2 nRT। তো ভাইয়া আর তো কি 3/2 হচ্ছে ধ্রুব, আরও তো ধ্রুব, তাহলে বাকি থাকলো কি n আর t, মানে মোল সংখ্যা এবং তাপমাত্রার উপর কি ডিপেন্ড করে? গতিশক্তি ডিপেন্ড করে। গতিশক্তি ডিপেন্ড করে ভাইয়া কিসের কিসের উপর? মোল সংখ্যা, তাপমাত্রা। সো কখন সমান হবে ভাইয়া? যখন দুটা গ্যাসের তাপমাত্রা সমান হবে তখনই কি হবে? গতিশক্তি সমান হবে। যখনই দুটো গ্যাসের তাপমাত্রা সমান হবে ইকে ইকুয়াল টু কি 3/2 nRT, এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা আর সবাই একটু আমাকে গতীয় সমীকরণটা কমেন্ট করে জানাবো তো, যে যদি বলতো গতীয় সমীকরণ তাহলে কত হতো? গতীয় সমীকরণটা কত বলো তো, একটু কমেন্ট করে জানাও তো দেখি গতীয় সমীকরণটা জানো। আচ্ছা কোন গ্যাসের আরএমএস বেগ সি হলে, এটা তো আমরা আগেই পড়লাম √3RT/m। আচ্ছা এটাও হয়েছে। আচ্ছা নিচের কোন গ্যাসের ব্যাপন হার সর্বোচ্চ? এইটা অ্যান্সার দাও 16 নাম্বার। নিচের কোন গ্যাসের ব্যাপন হার সর্বোচ্চ বলো তো? ব্যাপন হার সর্বোচ্চ কার বলো? নিচের কোন গ্যাসের ব্যাপন হার সর্বোচ্চ? নিচের কোন গ্যাসের ব্যাপন হার সর্বোচ্চ বলো তো? কোন গ্যাসের ব্যাপন হার সর্বোচ্চ? আচ্ছা ব্যাপন হার ভাইয়া, ব্যাপন হারের ফর্মুলা কি? R1/R2 ইকুয়াল টু কি √M2/M1। মানে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক। R1 এর সাথে M1 এর সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি সম্পর্ক বলতো? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি ব্যাপন হার, মনে করো একটা মানে তোমার এত কিছু সূত্র মনে রাখার দরকার নাই। মনে রাখবে একটা মোটা মানুষ একজন চিকন মানুষ, কে বেশি জোরে দৌড়ায় বলতো? একজন চিকন মানুষ বেশি জোরে দৌড়ায় না? তার মানে যার ভর বেশি সে কি আস্তে দৌড়ায়, আর যার ভর কম সে কি করবে বলতো? জোরে দৌড়াবে। সো ব্যাপন হার সর্বোচ্চ মানে কে জোরে যাবে? যার ভর কম সেই তো, তাই না? তো তুমি এখানে কি করবা ভাইয়া? ভরগুলা কাউন্ট করবা। কি করবা? ভরগুলা কাউন্ট করবা আর কি। ওকে, আচ্ছা সো ভরগুলো আমি কাউন্ট করে ফেলি। আসো ভরগুলো দেখি যে কার ভর কম হবে তারই কি হবে ব্যাপন হার কি হবে বলো তো? তারই ব্যাপন হার বেশি হবে আর কি। সো কার্বন মনোক্সাইড, কার্বন 12 আর অক্সিজেন কত 16। হ্যাঁ অক্সিজেন 16, ঠিক আছে। নাইট্রোজেন কত বলো তো? 28। অ্যামোনিয়া কত? নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 3 17। মিথেন কত? 16। আর এটা কত? 12 আর 16 যোগ করলে কত হয়? 28 হয় আর কি। ঠিক আছে, সো সবচেয়ে কম কার ব্যাপন হার সর্বোচ্চ, মানে ভর যার কম হবে তারই ব্যাপন হার সর্বোচ্চ হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাই ডি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা। ওকে, আচ্ছা তাহলে 16 অ্যান্সার ডি, ব্যাপন হার মানে সাথে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক বর্গমূলের। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, যেটা তোমাদেরকে একটু আগে আস্ক করছিলাম। হ্যাঁ যার ভর কম তার উল্টা লেখছো, এমডি হাসান মাহমুদ আহাদ লেখছো যে যার ভর কম তার ব্যাপন হার কম। না না, যার ভর কম তার ব্যাপন হার বেশি। ব্যাপন মানে কি? যে যত দ্রুত কি হইতে পারে? ছড়াই যেতে পারে। সো যার ভর কম সেই তো দ্রুত ছড়াতে পারবে, যার ভর বেশি সে তো আস্তে আস্তে ধীরে ধীরে ছড়াবে আর কি, তাই না? সো ব্যাপন হার বলছে যে কে দ্রুত ব্যাপিত হতে পারে, যার ভর কম। এক্সাম্পল দিয়ে তো এটাই বুঝালাম। ওকে, আচ্ছা সো আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, গতীয় সমীকরণ কোনটা বলতো? গতি শক্তি যদি বলে ইকুয়াল টু 3/2 nRT, আর যদি বলে ভাই গতীয় সমীকরণ PV ইকুয়াল টু 1/3 mn/c²। PV ইকুয়াল টু কি 1/3 mn/c²। 17 অ্যান্সার এ কে বলছে? এই যে দেখছো এ বলছে অনেকে। এ কেন হবে ভাই? এটা আদর্শ গ্যাসের সমীকরণ বলছে, যেখানে যে একটা গতীয় টার্ম আছে এই টার্মটা তো অনেকেই দেখবে না। গতীয় নামে যে একটা টার্ম আছে এই টার্মটা অনেকে না দেখে এ দাগায় দিবে। এ কেন? গতি শক্তি সমীকরণ, সরি আদর্শ গ্যাসের সমীকরণ তোমাকে বলে নাই,
গতীয় সমীকরণ বলছে। গতীয় সমীকরণ কোনটা? PV = 1/3 ml c²। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, ভুল লেখছো, প্যারা নাই, বুঝলেই হইলো। আচ্ছা কোনটি HCO3- এর অনুবন্ধী ক্ষারক? দেখি এটাকে একেবারে অনুবন্ধী ক্ষারক আর অনুবন্ধী অম্লীয় আজকে তোমাদের এমন ভাবে শিখাই দিব আর কখনোই ভুল হবে না। অনুবন্ধী অম্লীয় এবং অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার তোমাদের আজকে অনেক ভালো মতো শিখাই দিব। তো তার আগে তোমাদের অ্যান্সারটা নিয়ে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবাই দিয়ে দাও। 18 অ্যান্সার কোনটা হবে? আচ্ছা 17 অ্যান্সার বুঝছি, 17 অ্যান্সার সি হবে। ওকে ঠিক আছে ভাইয়া। 18 নাম্বার অনুবন্ধী ক্ষারক এবং অনুবন্ধী অম্লীয়। 17 সি, 17 সি। ওকে আচ্ছা 18, এবার 18 নাম্বার। আচ্ছা 18। আচ্ছা দেখো, অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার মনে রাখার আজকে একটা ট্রিক্স দিয়ে দিব আর কি, এরপর আর ভুল হবে না। তো ভাই যখন বলবে অনুবন্ধী অম্ল, ঠিক আছে, কি বলবে? অনুবন্ধী অম্ল। অম্ল মানে অ্যাড, অম্ল মানে কি? অ্যাড। কি অ্যাড? হাইড্রোজেন অ্যাড। অম্ল অ্যাড, অম্ল মানে কি বলবে? অ্যাড হবে। অনুবন্ধী অম্ল মানে কি হবে? হাইড্রোজেন অ্যাড হবে। তোমাকে যেইটার অনুবন্ধী অম্ল চাওয়া হবে তুমি জাস্ট সেইটার সাথে একটা হাইড্রোজেন অ্যাড করে দিবা। অম্ল অ্যাড, অম্ল মানে কি? অ্যাড। আর ক্ষার মানে কি? একটা হাইড্রোজেন কি করে দিবা বলো তো? বাদ দিয়ে দিবা। যদি বলে ক্ষার বের করতে, অনুবন্ধী ক্ষার বের করতে বলে, তাহলে একটা হাইড্রোজেন কি করে দিবা বলো তো? বাদ দিয়ে দিবা আর কি। যে অনেকেই বি অ্যান্সার দিছো, অনেকে সি অ্যান্সার দিছো, অনেকে ডি অ্যান্সার দিছো। দেখছো বি অ্যান্সার দিছো, সি অ্যান্সার দিছো, ডি অ্যান্সার দিছো, এ কেউ দাও নাই। 18 এ অ্যান্সার একজন দিয়ে দাও। সো অনুবন্ধী ক্ষারক বলা হয়েছে, তাই না? সো অম্ল বললে অ্যাড হবে হাইড্রোজেন, আর ক্ষারক বললে কি হবে? হাইড্রোজেন বাদ দিতে হবে। সো এই যেটা দেওয়া হয়েছে এটা থেকে অনুবন্ধী ক্ষারক যদি বের করতে একটা হাইড্রোজেন কি যাবে? বাদ যাবে। তাহলে CO3 কি হয়ে যাবে বলো তো? 2- হয়ে যাবে। কি হয়ে যাবে? CO3 2-। তাহলে এইটার আনসার কোনটা হবে ভাইয়া? ডি নাম্বারটা। তাহলে সবাই লেখো অম্ল অ্যাড। অম্ল মানে কি? অ্যাড। অম্ল মানে কি হবে? হাইড্রোজেন অ্যাড হবে। অম্ল মানে কি? অ্যাড। অম্ল মানে কি? অ্যাড। হাইড্রোজেন অ্যাড। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন অ্যাড, আর ক্ষারক মানে কি? হাইড্রোজেন বাদ দিতে হবে আর কি। এই ট্রিক্সটা মাথায় রাখো, ইনশাল্লাহ আর কখনো অনুবন্ধী অম্ল ক্ষারক ভুল হবে না। ওকে আচ্ছা। সো যদি বুঝে থাকো তাহলে 19 নাম্বার কোশ্চেনটা তোমাদের ভুল হওয়ার কথা না। H2 এর অনুবন্ধী অম্ল আজ করা হয়েছে, পানির অনুবন্ধী অম্ল আজ করা হয়েছে। আচ্ছা তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমাদের কিন্তু নিয়মিত ক্লাস চলতেছে। আজকে কিন্তু অর্গানিকের উপর একটা ক্লাস নিয়েছি, আগামীকালও অর্গানিকের উপর ক্লাস নিব আর কি। তো সবাই কি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা আর কি। ওকে সন্ধ্যার সময় তোমাদের জন্য অর্গানিকের ক্লাস ছিল আজকে, এবং রাতে আগামীকালও আছে। তো সবাই অর্গানিক ক্লাসগুলো করবা। ওকে আর যারা করো নাই তারা পেজে আছে, পেজে করে ফেলবা। সো H2 এর অনুবন্ধী অম্ল, অম্ল মানে কি বলছি ভাই? অ্যাড বলছি। হাইড্রোজেন অ্যাড হবে, হাইড্রোজেন কি হবে? অ্যাড হবে আর কি। ওকে সো দেখো তো এখানে H2 এর সাথে হাইড্রোজেন অ্যাড করলে কি হয়ে যায়? H3O হয়ে যায় না? H3O প্লাস হয়ে যায় না? তাহলে কি হবে? ডি হবে অ্যান্সার, H3O প্লাস। তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ অম্ল মানে হাইড্রোজেন অ্যাড হবে, অম্ল হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে 19 এর অ্যান্সার কোনটা হবে? 19 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। 19 এর অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বারটা। 19 এর অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বারটা। ওকে হ্যাঁ ডি হবে, 19 এর ডি। এবার সবাই 20 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। 20, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্লজোর কোনটা? এই বিক্রিয়ার অনুবন্ধী অম্লজোর কোনটা বলো তো? 20 এর অ্যান্সার দাও তো। 20, 20 এর অ্যান্সার দাও তো। 20 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও সবাই। 20, 20 এর অ্যান্সার দাও তো। 20, 20, 20 অনুবন্ধী অম্লজোর কোনটা? কে? অনুবন্ধী অম্লজোর, হ্যাঁ অ্যাড, হ্যাঁ 19 এর ডি অ্যাড। কে? ওকে এখনো কমেন্ট আসে নাই, দ্রুত দ্রুত।
বলা হয়েছে H2CO3 প্লাস H2O, এখান থেকে তোমার অনুবন্ধী অম্ল আজ করা হয়েছে। অনুবন্ধী অম্লজোর কোনটা? আচ্ছা বি, 20-এর এ অ্যান্সার দিছো, 20-এর বি অ্যান্সার দিছো, 20-এর বি। ওকে আচ্ছা, সো দেখো এখানে তোমাকে অনুবন্ধী অম্ল আজ করা হয়েছে, অনুবন্ধী অম্ল জোড়। তো দেখো H2O এইটা থেকে তৈরি হয়েছে কি এইটা, আর এইটা থেকে তৈরি হয়েছে কি এইটা, তাই না? আচ্ছা, সো তোমাকে এখানে আজ করা হয়েছিল অনুবন্ধী অম্ল জোড়। দেখো এটা কি ভাই ক্ষারক, এখান থেকে এটা যুক্ত হয়েছে H3O প্লাস যুক্ত হয়েছে, তার মানে কি হয়েছে এটা এইটার অনুবন্ধী, এইটার অনুবন্ধী অম্ল কোনটা এইটা, তার মানে এটা একটা অনুবন্ধী অম্ল, যেহেতু এখানে হাইড্রোজেন যোগ হয়েছে তাহলে এটা একটা অনুবন্ধী অম্ল। ওকে আচ্ছা, এইটা কি ছিল ভাইয়া? ক্ষার, ঠিক আছে। সো এখান থেকে তৈরি হয়েছে কোনটা HCO3 মাইনাস তৈরি হয়েছে, তাই না? এইটা তো মেইনলি অনুবন্ধী কি ক্ষার, তাই না? কার এইটার, এটা কি অনুবন্ধী কি অম্ল না? এটা কি অম্ল না? তো তোমাকে এখানে মেইন আস করা হয়েছে কি অম্ল জোর কোনটা, মেইনলি আস করা হয়েছে কি অম্ল জোর কোনটা আর কি, ঠিক আছে। আচ্ছা, সো তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে অম্ল আছে কোথায় কোথায়। দেখো এটা তো ব্যাক ক্ষার, এটা কি, এটা কি ক্ষার না? এটা কি এটা অম্লের অনুবন্ধী ক্ষার কি এটা? এটা একটা ক্ষার, এটাও কি একটা ক্ষার, তাই না? সো আলটিমেটলি অম্ল আছে কোনটা কোনটা, এই একটা অম্ল, এই একটা অম্ল, তাহলে এই দুইটাই হবে অ্যান্সার। যে H2CO3 কোথায় আছে, HCO প্লাস কোথায় আছে, H2CO3 আর H3O প্লাস এইটা আছে। তুমি কিন্তু যারা এ বলছো এইটা ঠিক আছে অম্ল বলছো, বাট এই HCO3 মাইনাস কে অম্ল বলছো, এইটা তো ভাইয়া ক্ষার না, HCO3 মাইনাস হয়ে গেছে, এটা অনুবন্ধী ক্ষার হয়ে গেছে না? তাহলে আলটিমেটলি এটা তো হইতেই পারে না, এখানে তোমাকে আজকে হয়েছে অম্ল কোনটা, অম্ল জোড়, তার মানে তোমার অম্লের জোড়াটা চাওয়া হয়েছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। এটা একটু প্যাচ, অনেকে ভাবছো যে ভাই কোনটার অনুবন্ধী অম্ল কোনটা, এরকম সামথিং ভাবছো, যার কারণে এটা ভুল হয়। হ্যাঁ এটা একটু প্যাচ আছে আর কি। ওকে আচ্ছা, এরপরে এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটা? দেখো এই বিক্রিয়াটা একটা অনুবন্ধী অম্ল জানতে চাওয়া হয়েছে। সো অনুবন্ধী অম্ল কোনটা? আমরা জানি ক্ষারের থাকে অনুবন্ধী অম্ল। সো এখানে ক্ষার কোনটা? এই যে অ্যামোনিয়া আর HCl, তোমরা জানো যে HCl অ্যাসিড আর অ্যামোনিয়া কি ক্ষার। সো এটারই থাকবে কি অনুবন্ধী কি থাকবে অম্ল থাকবে। সো তোমার অপশন দেখা মানে বিক্রিয়া দেখারও দরকার নাই, অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল চাইছে, অম্ল মানে কি হবে হাইড্রোজেন একটা অ্যাড হয়ে যাবে NH4 প্লাস। তাহলে NH4 প্লাস কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? চোখ বন্ধ করে লাগাই দিবা কোনটা, ডি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি। ওকে আচ্ছা, তাহলে 21-এর অ্যান্সার কোনটা ভাইয়া? 21-এর অ্যান্সার হবে ডি। 21-এর অ্যান্সার কোনটা? ডি নাম্বার। ওকে 22, নিচের কোনটি ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী? বলো তো নিচের কোনটি ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী? ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী কোনটা? ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী কোনটা বলো? ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী কোনটা? ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী কোনটা বলো? আচ্ছা দেখো, হ্যাঁ এইচএসসি 26 ক্লাসটা করতে পারবে, অবশ্যই পারবে। এইচএসসি 26-এ 2 দিন পর টেস্ট প্রি টেস্ট শুরু হচ্ছে, যদি টেস্ট প্রি টেস্টে ভালো করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। এটা তোমার জন্য অ্যাডভান্স প্রি অ্যাডমিশন যারা করে বা এইচএসসি পড়ছে যারা করে, তোমার জন্য এটা অনেক বেনিফিশিয়াল হবে। সো করে ফেলো আর কি। ওকে আমি আমার সময় সেকেন্ড ইয়ারে থাকতে করে ফেলছিলাম প্রি ভার্সিটি কোচিং। প্রি ভার্সিটি কোচিং করলে অনেক কিছু জানতে পারবা, শর্টকাট বা সবকিছু আর কি। সো প্যারা নাই কোনো, 27 বাদে বাকি সবাই করতে পারবে। কোনটি ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী? ব্ল্যাক ফুড ডিজিজের জন্য ভাই দায়ী কে? আর্সেনিক। মনে করবা এই যে তুমি যখন মনে করো ওই যে আর্সেনিক যুক্ত পানি খাও না, দেখবা যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিন্তু যে হাতে দেখবা কালো কালো দাগ দাগ হয় আর কি, পায়ে কালো কালো দাগ হয় বা এরকম হয়, যেটাকে বলা হয় কি ব্ল্যাক ফুড ডিজিজ হয় আর কি, ঠিক আছে। ব্ল্যাক ফুড ডিজিজ হয় আর্সেনিকের কারণে, ঠিক আছে। ব্ল্যাক ফুড ডিজিজ হয় কোন কারণে? আর্সেনিকের কারণে আর কি। ওকে আচ্ছা, 22-এর এ বলছে ক্যাডমিয়াম না ভাইয়া, ক্যাডমিয়ামের কারণে হয় হচ্ছে ইটাই ইটাই আউচ আউচ রোগ হয় হচ্ছে ক্যাডমিয়ামের কারণে, ইটাই ইটাই আউচ আউচ রোগ হয়। মিনামাতা রোগ হয় কার কারণে? মার্কারির কারণে হয় কি মিনামাতা রোগ হয়। কার কারণে? মিনামাতা রোগ হয় হচ্ছে কার কারণে? মার্কারির কারণে হয় কি মিনামাতা রোগ। আর আর মনুষ্য কার্সিনোজেনও বলা হয়, এটা কার কারণে হয়? এটাও হয় আর্সেনিকের কারণে আর কি, ঠিক আছে। ব্ল্যাক ফুড ডিজিজ, তারপরে হচ্ছে ক্রোমিয়ামের কারণে কি হয়? ক্রোমিয়ামের কারণে অ্যানিমিয়া হয় আর কি, ঠিক আছে, বা ফুসফুস ক্যান্সার হয় আর কি। যেগুলো বলছে এগুলো একটু মাথায় রাখো। এবং লেডের কারণে কি হয়? লেডের কারণে মনে রাখবে লেড,
লেট দ্বারা মনে রাখবা লেট, ঠিক আছে, লেটের কারণে কি হয় মনে রাখবা শিশুর আইকিউ হ্রাস পায়, মানে শিশু আইকিউ হ্রাস পায় এবং বুদ্ধিমত্তা হ্রাস পায়, কারণ লেট সবকিছু লেটে লেটে করে। যাদের আইকিউ কম তারা কি সবকিছু লেটে লেটে করে না। সো লেট না বলে বলবা লেট। লেট মানে কি বুদ্ধিমত্তা বা আইকিউ হ্রাস পায়, দাঁতের মাড়ি নীলাভ হয়, কার কারণে? লেডের কারণে আর কি। ওকে, আচ্ছা। অ্যাসিড বৃষ্টিতে ভাইয়া কোন অ্যাসিডটি থাকে না বলতো? অ্যাসিড বৃষ্টিতে ভাইয়া কোন অ্যাসিডটি থাকে না? হ্যাঁ, মিনামাতা রোগ হয় মার্কারির কারণে। ওকে, অ্যাসিড বৃষ্টিতে ভাইয়া কোন অ্যাসিডটি থাকে না বলতো? অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি থাকে না? সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কোনটা থাকে না বলতো? কোনটা থাকে না? আইকিউ হ্রাস পায়, হ্যাঁ। তিথি গ্লোরিয়া সবকিছু কমেন্ট করে দিছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো অ্যাসিড বৃষ্টিতে ভাইয়া কোন অ্যাসিডটি থাকে না ভাইয়া? অ্যাসিড বৃষ্টিতে ভাইয়া মনে রাখবা সালফিউরিক অ্যাসিড থাকে, সালফিউরাস অ্যাসিড থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে, নাইট্রিক, সালফিউরিক, সালফিউরাস, নাইট্রিক, সালফিউরিক, সালফিউরাস, নাইট্রিক, এই তিনটাই থাকে। থাকে না কোনটা ভাইয়া? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে না। কোনটা থাকে না ভাইয়া? হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখবা কোথাও নাই, ঠিক আছে। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড থাকে মেইনলি। পানির স্থায়ী ক্ষরতার জন্য কোনটি দায়ী নয়? পানির স্থায়ী ক্ষরতার জন্য কোনটি দায়ী নয় বলো তো? 24 নম্বর কোশ্চেন আনসার দাও তো। পানির স্থায়ী ক্ষরতার জন্য ভাই কোনটি দায়ী নয়? পানির স্থায়ী ক্ষরতার জন্য ভাই কোনটি দায়ী নয়? ওকে, 23-এর বি। আচ্ছা, আচ্ছা, তো দেখো মনে রাখবে ভাই এসআই ক্ষরতার জন্য দায়ী কে কে ভাইয়া? মনে রাখবা কার্বনেট আর সালফেট, ঠিক আছে, কার্বনেট এবং সালফেট জাতীয় যারা আছে এরা সবাই কি স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। এবং অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কি বলতো? বাইকার্বনেট। বাইকার্বনেট কি বলতো? আচ্ছা সরি, বাই তোমার হচ্ছে ক্লোরাইড এবং সালফেট, সরি ভুল লিখেছি, ক্লোরাইড এবং সালফেট, ঠিক আছে, ক্লোরাইড এবং সালফেট। ক্লোরাইড আর সালফেট হচ্ছে কি স্থায়ী ক্ষরতার জন্য দায়ী, ঠিক আছে। স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটা? ক্লোরাইড আর সালফেট। আর অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটা না? কার্বনেট। কার্বনেটটা কি অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী, বাইকার্বনেট, ঠিক আছে। বাইকার্বনেটটা মেইনলি কার জন্য দায়ী? অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী, ঠিক আছে, অস্থায়ী। সো সালফেট আর কি ক্লোরাইড, সালফেট, সালফেট, ক্লোরাইড এরা সবাই কি স্থায়ী ক্ষরতা। তোমাকে আজ করা হিসেবে স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয় কোনটা? এই যে কার্বনেট। কার্বনেট মেইনলি কিসের জন্য দায়ী ভাইয়া? অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী আর কি। ওকে, তো এটা আমরা আসতেছি একটু পরে, তখন আরো ক্লিয়ার হবে। ডাব্লিউএইচও কর্তৃক অনুমোদিত পানি মানে পানযোগ্য পানির পিএইচ সীমা কত? মানে তুমি যে পানি পান করতেছো তোমার তো একটা ডাব্লিউএইচও অনুমোদিত একটা মান আছে আর কি, সেই মানটা কত বলো তো ডাব্লিউএইচও অনুমোদিত? আঞ্জুমান আক্তার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু 25 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও তো। 25 অ্যান্সার কোনটা হবে? 25, 25 অ্যান্সার কোনটা হবে বলো? 25, 24-এর সি, 24-এর সি। ওকে, 25-এর অ্যান্সার দাও। 25, 25 অ্যান্সার কোনটা হবে? 25। ওকে,
25-এর বি উম্মে সুলতানা কমেন্ট করছে, আর বাকিরাও দেখি জানো। উম্মে সুলতানা তো কমেন্ট করছে, সেখানে ইমন কমেন্ট করছে 25-এর সি। আচ্ছা 25-এর বিও আসছে, 25-এর সিও আসছে আর কি। ওকে আচ্ছা 25-এর সি, 25-এর বি। আচ্ছা 25-এর বিও আসতেছে, সিও আসতেছে। সো ভাই ডাব্লিউএইচও অনুমোদিত, এটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা দিনে 6.5 থেকে 8.5 কত ভাইয়া? 6.5 থেকে 8.5 ডাব্লিউএইচও অনুমোদিত পানির পিএইচ এর মান কত ভাইয়া? সবাই মানটা একটু কমেন্ট করে ফেলো, তাহলে আর পরবর্তীতে ভুল হবে না। 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5। ওকে আচ্ছা ডাব্লিউএইচও কর্তৃক অনুমোদিত টিডিএস এর সর্বোচ্চ মাত্রা কত? ঠিক আছে, টিডিএস এর সর্বোচ্চ মাত্রা এটা একটু কমেন্ট করবা, এবং সোডিয়াম ক্লোরাইডের সর্বোচ্চ মাত্রা দুইটাই হচ্ছে সেম। তোমার যদি টিডিএসটাও ভুলে যাও, সোডিয়াম ক্লোরাইডের ডাব্লিউএইচও অনুমোদিত সোডিয়াম ক্লোরাইডের সর্বোচ্চ মাত্রা এবং টিডিএস এর সর্বোচ্চ মাত্রা দুইটাই কিন্তু কি বলতো? সেম। ওকে যে সোডিয়াম ক্লোরাইড কি ভাই লবণ না? তো লবণও কি, এটা টিডিএস এর পূর্ণরূপ কি? টোটাল ডিজলভ সলিড। তো লবণও কি হয়? লবণও কি সলিড না? এটা কি পানিতে কি ডিজলভ হয় না? সো ডাব্লিউএইচও এর মধ্যে টিডিএস এর সর্বোচ্চ মাত্রা এবং সোডিয়াম ক্লোরাইডের সর্বোচ্চ মাত্রা দুটাই কি বলতো? সেম। মিস সুলতান আমি এইচএসি 26, হ্যাঁ সমস্যা নাই 26 করো। আচ্ছা সো দুইটার মান কত হবে বলতো? দুইটার মান কত হবে? 500 ppm। ঠিক আছে, কত ppm? 500 ppm। টিডিএস এবং সোডিয়াম ক্লোরাইড দুইটারই মান কত ভাইয়া? 500 ppm। কত ppm ভাইয়া? 500 ppm। কত ppm? 500 ppm। তাহলে ডাব্লিউএইচও অনুমোদিত তোমার টিডিএস এবং সোডিয়াম ক্লোরাইড দুইটারই সর্বোচ্চ মাত্রা কত? 500 ppm। 26 आंसर হবে ডি নাম্বারটা। 27 ডাব্লিউএইচও কর্তৃক অনুমোদিত বিওডির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা কত? এটা তোমাদের পারা উচিত। বিওডি কত বলো? বিওডি কত? বিওডি এর সর্বোচ্চ মাত্রা কত বলো তো দেখি? বিওডি বিওডি এর সর্বোচ্চ মাত্রা কত বলো তো? এটা তোমাদের পারতেই হবে, এটা আমি তোমাদের অনেক সহজ, যারা আগে ক্লাস করছো তাদের তাদের এটা পারা উচিত আর কি। ওকে আচ্ছা দেখো বিওডি ভাইয়া, বি ইংরেজি কয় নাম্বার লেটার? এ বি 2 নাম্বার লেটার, ও মানে কি 0। ঠিক আছে, আর ডি কয় নাম্বার লেটার ভাইয়া? 4 নাম্বার লেটার। তাহলে বি 2 নাম্বার, ডি 4 নাম্বার, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয় বলো তো? 6 হয়। তাহলে বিওডির মান কত? 6 ppm। আজকে পড়ার ভুল করা যাবে না। বিওডির মান কত ভাইয়া? 6 ppm। বি 2 ডি 4, 2 আর 4 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে বিওডি এর গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা কত? 6 ppm। কত ppm? 6 ppm। তাহলে বলো এবার সিওডি এর গ্রহণযোগ্য মাত্রা কত? সিওডি এর গ্রহণযোগ্য মাত্রা কত? এটা একটু সবাই কমেন্ট করে জানাও তো। সিওডি কত? বিওডি তো ভাই 6। বিওডি আমার সাথে সাথে সবাই লেখো 6। বিওডি কত? সবাই আমার সাথে সাথে লেখো 6। বিওডি 6। আজকে পড়ার ভুল করবে না। বি 4, সবাই লেখো 2 যোগ 4। 2 যোগ 4, সবাই দেখি সবার কমেন্ট চাই। বিওডি লেখো 2 যোগ 4। ঠিক আছে, 2 যোগ 4 এভাবে লেখো সবাই, 2 যোগ 4 এভাবে লেখো। ওকে হ্যাঁ 2 যোগ 4। আচ্ছা 28 এর आंसर সি বলছে একজন। আচ্ছা দেখো কয়েন, সিওডি, সিওডি মনে রাখবে কয়েন। ঠিক আছে, বা কল অফ ডিউটি। তো মনে রাখবে যে কল অফ ডিউটিতে মনে রাখবে তুমি 10 আউট অফ 10 পাইছো, বা হচ্ছে কয়েন 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন তো আমরা দেখি নাই। ঠিক আছে, তো কয়েন মনে রাখবে কয় টাকার কয়েন? এই যে নতুন যে সরকার আসছে মনে রাখবে 10 টাকার কয়েন বের করছে, এটা দিয়ে মাথায় রাখবার কি কয়েন কত? 10। কয়েন কত? 10। সিওডি কত? 10। সিওডি 10। কয়েন কত? 10। এখন ভাই কাহিনী হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার নাকি 10 গ্রাম পার লিটার বলো তো? 10 মিলিগ্রাম পার লিটার নাকি 10 গ্রাম পার লিটার? সো ভাই এখানে মনে রাখতে হবে পিপিএম এর একক কি বলতো? মিলিগ্রাম পার লিটার। পিপিএম এর একক কি? মিলিগ্রাম পার লিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। তারপর বলো স্থির তাপমাত্রায়, আচ্ছা দেখো স্থির তাপমাত্রায় এক্স নামক গ্যাসের তুলনায় মিথেনের ব্যাপনের হার দ্বিগুণ। ঠিক আছে, এক্স এর আণবিক ভর হবে কত? বলো এক্স এর আণবিক ভর হবে কত? দেখি এইটার অ্যান্সার কে দিতে পারো নাকি, এটা একটু ক্যালকুলেশন করে বলা লাগবে। সো এইটার অ্যান্সার দেখি কে কে দিতে পারো বলো। হ্যাঁ বিওডি 6, 2 + 4। ওকে
সেখানে মিনিমাম কমেন্ট করছো, ওকে থ্যাংক ইউ। আচ্ছা বাকিরাও দেখি জানাও তো এটা। বিওডি 6, ওকে। আচ্ছা এবার দেখি 29 নাম্বারটা কি কেউ পারবা নাকি 29 নাম্বার করে দিব? আচ্ছা করে দিই, দেখি। 29 আনসার আসে নাই, আচ্ছা তাহলে আচ্ছা দেখো কি বলা হয়েছে, স্থির তাপমাত্রায় এক্স নামক গ্যাসের তুলনায় মিথেনের ব্যাপনের হার মানে R1/R2, আমরা এটা লিখবো M2/M1, ঠিক আছে, M2/M1, ওকে। আচ্ছা সো এখানে কি বলা হয়েছে, এক্স নামক একটা গ্যাস, এটাকে আমরা ধরলাম কি 1, আর মিথেনকে কি ধরলাম বলতো 2, ঠিক আছে। তাহলে বলা হয়েছে গ্যাসের ব্যাপন হার দ্বিগুণ হলে এক্স আণবিক ভর কত আর কি। তো এক্স নামক গ্যাসের তুলনায় মিথেনের ব্যাপনের হার কি বলতো দ্বিগুণ, তাহলে এটাকে আমরা ধরলাম এক্স নামক গ্যাস, আর R2টা কি বলতো, R2টা হচ্ছে মিথেন, R2টা কি মিথেন, তাহলে বলা হয়েছে কি মিথেনের ব্যাপনের হার কি বলতো দ্বিগুণ, মিথেনের ব্যাপনের হার কি দ্বিগুণ, তাহলে আর ওয়ানটা মানে R1কে আমরা ধরলাম আর, আর মিথেনেরটা কি বলেছে আর এর কি বলতো দ্বিগুণ, মিথেনেরটা কি বলে বা এক্স ধরলাম আর কি, ঠিক আছে। এক্স নামক একটা গ্যাস, এই যে আর এক্স, আর এটা কি R CH4, ওকে, এটুকু আমরা বুঝলাম। সো আমি একটু ক্লিয়ার করে লিখি তাহলে ক্লিয়ার হবে। দেখো আর এক্স আর এটা কি আর তোমার মিথেন, এভাবে করবা। তারপর দেখো মিথেনের ভর কোনটা, এইটা এম কি, এখানে আমি M2 না লিখে আমি লিখি MCH4, আর এটা কি হবে বলতো, এটা হবে হচ্ছে MX, ওকে। এখন কি বলা হয়েছে যে এক্স নামক গ্যাসের তুলনায় মিথেনের ব্যাপনের হার কি বলা হয়েছে দ্বিগুণ বলা হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা ধরলাম এক্স, আর এটা কি বলা হয়েছে মিথেনের ব্যাপনের হার কি এক্স এর তুলনায় কি বলতো দ্বিগুণ, আচ্ছা 2x। এখন দেখো এখানে আমরা মিথেনের তো ভর জানি, মিথেনের ভর কত 16, আমার এক্স এটা কি করতে হবে বলতো বের করতে হবে, তাহলে এম বের করবো আর কি, ওকে। আচ্ছা এবার আসলে ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে, এখন আসলে ক্যালকুলেশনটা করে ফেলি, দেখি এখন কত আসে आंसर। সো এপাশে যেহেতু বর্গমূল আছে আমি কি করে দিলাম স্কয়ার করে দিলাম, তাহলে x আর x কাটা, তাহলে 1 এর স্কয়ার মানে কত আসছে 1/4, আর এই পাশে কত থাকতেছে বলো তো 16, আর কত m, ঠিক আছে। m ইকুয়াল টু কত আসছে বলো তো 16 ভাগ কত আসছে বলো তো 4 আসছে, তার মানে আমরা m এর মান কত পেলাম 4 পেলাম, m এর মান কত পেলাম 4 পেলাম, তাহলে आंसर কত হবে ভাই দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে দেখো তো, ও শিট। আচ্ছা আবার দেখাই, ম্যাথটা তোমাদের আবার দেখাই তাহলে ক্লিয়ার হবে। এখন দেখা যাচ্ছে রংধনু, এখন কি ক্লিয়ার দেখো তো, এখন কি ক্লিয়ার বলো তো, এখন কি ক্লিয়ার নাকি? এখন ক্লিয়ার আপনাকে দেখা যাইতেছে না, এখন তো দেখা যাওয়ার কথা, এখন দেখা যাচ্ছে। হুম এখন ঠিক আছে, আচ্ছা দেখি আমরা একটু ম্যাথটা আবার করি। দেখো R1 মানে এক্স নামক গ্যাস আর এক্স বাই কি আর, তোমার হচ্ছে কি এখানে মিথেন মানে কোনটা আছে আর এক্স, আর মিথেন মানে কোনটা RCH4, আমি আবার একটু করি ক্যালকুলেশনটা ভুল হইতে পারে। সো রুট ওভার কি M2/M1, M2 মানে কোনটা MCH4, আর M1 কোনটা হবে MX, ওকে গেল। এখন কি বলা হয়েছে এক্স নামক গ্যাসের তুলনায় মিথেনের ব্যাপন হার দ্বিগুণ, সো এক্স নামক গ্যাসের আমরা ব্যাপন হার ধরলাম কি বলতো এক্স ধরলাম, এক্স নামক গ্যাসের ব্যাপন হার কি এক্স, মিথেনের ব্যাপন হার কি বলছে এইটার থেকে দ্বিগুণ, তাহলে মিথেনের ব্যাপন হার কি হবে 2x, এক্স এর যদি ব্যাপন হার হয় এক্স, তাহলে মিথেন যেহেতু দ্বিগুণ তাহলে কি হবে 2x হবে, ওকে। এরপর দেখো MCH4 মানে CH4 এর ভর কত, মানে আণবিক ভর কত 16 না, 16 না, এখানে ভুল করে কতবার 4 লিখছিলাম, এটা কত হবে বলো তো 16 হবে আর কি, ওকে। আচ্ছা আর আমাদের কি এটা m বের করতে হবে আর কি, m বের করতে হবে। সো x আর x কি কাটা, তাহলে এ পাশে বর্গমূল আছে এ পাশে গেলে কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। এ পাশে বর্গমূল এ পাশে গেলে কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে, তাহলে কি থাকবে 1/4, আর ওই পাশে কি আছে তোমার
16E/m, ঠিক আছে, 16/m। সো এখান থেকে তোমার কিসের মান বের করতে হবে, এখান থেকে বা m এর মানটা বের করতে হবে। তাহলে m ইকুয়াল টু কি আসতেছে বলো তো, m এর পাশে চলে গেল, 16 আর 4 গুণ হয়ে যাবে, তাহলে 16 × 4, 16 দুগুণা 32, 4 ষোলং কত 64। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে ভাইয়া 64। অ্যান্সার কত হবে ভাইয়া, অ্যান্সার হবে 64। তাহলে 29 অ্যান্সার এ। ক্লোরাইডের অনুবন্ধী অ্যাসিড কোনটা বলো, ক্লোরাইডের অনুবন্ধী অ্যাসিড, এরপরে সবাই ক্লোরাইডের অনুবন্ধী অ্যাসিডটা বলো তো কোনটা হবে, ক্লোরাইডের অনুবন্ধী অ্যাসিড কোনটা, হ্যাঁ 64, ওকে। আগে ক্লোরাইডের অনুবন্ধী অ্যাসিড, সো অ্যাসিড মানে কি হবে, অ্যাসিড মানে কি বলছিলাম, হ্যাঁ 30-এর এ। আচ্ছা 30-এর এ একজন বলছে, ওকে বাকিরাও জানাও 30-এর অ্যান্সার কোনটা হবে। হ্যাঁ R1/R2 √m2/m1, ওকে থ্যাংক ইউ। 30-এর এ। আচ্ছা তো আসো 30 নাম্বারটা আমরা একটু সলভ করি এখন। 30 নাম্বারটা কি বলা হয়েছে, অনুবন্ধী অ্যাসিড কোনটা, তো অনুবন্ধী অ্যাসিড মানে কি, একটা হাইড্রোজেন অ্যাড করে দিবা, সিএল এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড করো, কি হয়ে যাবে HCl, তাহলে অ্যান্সার কোনটা হবে HCl এ। নিচের কোন অক্সাইডটির অম্লতা সবচেয়ে বেশি বলো তো, নিচের কোন অক্সাইডটির অম্লতা সবচেয়ে বেশি, সবাই 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো, নিচের কোন অক্সাইডটির অম্লতা সবচেয়ে বেশি। ওকে, নিচের কোন অক্সাইডের অম্লতা সবচেয়ে বেশি, বিইও, B2O3, কার্বন ডাই অক্সাইড, N2O3, সবাই দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত। দেখি এটা কে পারো, এটা ট্রিকি আছে বাট এটা সহজ আছে, ঠিক আছে। সো বলো কোন অক্সাইডের অম্লতা সবচেয়ে বেশি। ওকে, এই হাইড্রোজেন প্লাস অ্যাড হবে, হ্যাঁ ঠিক আছে। এখনো কারো অ্যান্সার আসে নাই, দ্রুত অ্যান্সার দাও দ্রুত। ভাইয়া 31 এটা কিভাবে বুঝবো, আচ্ছা ঠিক আছে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ওকে 31 অ্যান্সার সি, আহাদ কমেন্ট করছে 31 অ্যান্সার সি। আচ্ছা আচ্ছা দেখো, বেরিলিয়াম অক্সাইড আছে, বোরন অক্সাইড, তারপরে কার্বন ডাই অক্সাইড, N2O3 আর কি, ঠিক আছে, কোনটির অম্লতা সবচেয়ে বেশি। আচ্ছা সো এক্ষেত্রে আমরা যদি ভাইয়া আধা বিক্ষেপ দিয়ে চিন্তা করি, ঠিক আছে, ওকে হ্যাঁ দেখি তুমি যদি চিন্তা করো যে বাম থেকে ডানে গেলে, আমরা যদি একটু দেখি যে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আমাদের আকার কি হয় বলতো, হ্রাস পায়, ঠিক আছে। তো আকারের সাথে সাথে আরো কিছু ধর্ম কি হয় বলতো, আমাদের মিল আছে আর কি, কি কি, আকার, ধাতব ধর্ম, আধা বিক্ষেপ, ঠিক আছে। আমি একটু এই জিনিসটা ক্লিয়ার করে দিই, আকার, ধাতব ধর্ম, বিজন ক্ষমতার কি বলতো, ক্ষারকীয় ধর্ম। বাম থেকে ডানে গেলে আমাদের আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে, মানে আমাদের ক্ষারকীয় ধর্ম কি হচ্ছে বলতো, হ্রাস পাচ্ছে, তার মানে অম্লীয় ধর্ম কি হচ্ছে বলতো, বাড়তেছে, অম্লীয় ধর্ম কি হচ্ছে বলতো, বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা সো দেখো, বেরিলিয়াম, বোরন, ঠিক আছে, বেরিলিয়াম, বোরন, তারপরে কি আছে বলতো, কার্বন, তারপরে কি আছে বলতো, নাইট্রোজেন, ঠিক আছে। বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তাই না, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, বাম থেকে ডান, বেরিলিয়াম 4, বোরন কত 5, কার্বন কত 6, নাইট্রোজেন কত বলতো 7। তাহলে ভাই বাম থেকে ডানে গেলে আমাদের আকার হ্রাস পায়,
ধাতব ধর্ম হ্রাস পায়, বিজারণ ক্ষমতা হ্রাস পায়, ক্ষারকীয় ধর্ম কি হয় বলতো, হ্রাস পায়। তার মানে অম্লত্ব ধর্ম কি হচ্ছে, বাড়তেছে না। তাহলে সবচেয়ে বেশি অম্লীয় কে হবে, বেরিলিয়াম, বোরন, কার্বন নাকি নাইট্রোজেন বলতো, নাইট্রোজেন সবচেয়ে বেশি অম্লীয় হবে না। তাহলে কোনটা বেশি অম্লত্ব সবচেয়ে বেশি ভাইয়া, N2O3 এর অম্লত্ব কি হবে বলতো, সবচেয়ে বেশি হবে আর কি। এই কোশ্চেন আমি তোমাদের কাছে চাইছিলাম তুমি অ্যান্সার দাও, বাট অনেকে পারো নাই। সো আশা করি এটা কি সবাই বুঝতে পারছো। তাহলে 31 এর আনসার কোনটা হবে ভাইয়া, 31 এর আনসার হবে ডি নাম্বারটা, N2O3। ঠিক আছে, N2O3 অ্যান্সার কোনটা হবে, ডি হবে আর কি। বাম থেকে ডানে গেলে আমার আধা বিক্ষেপ, আকার, ধাতব ধর্ম, বিচরণ ক্ষমতা এবং ক্ষারকীয় ধর্ম কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। বাকি সব ধর্ম কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে অম্লীয় ধর্ম কি হচ্ছে, বাড়তেছে। N2O3 কোনটি অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করে বলতো, কোনটি অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করে বলতো, কোনটি অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করে, কোনটি অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করে, দ্রুত অ্যান্সার দাও। আচ্ছা প্যারা নাই, সব পাওয়া লাগবে না। কোনটি অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করে, তো ভাইয়া মনে রাখবা, এই যে দেখো এখানে কোন অ্যামোনিয়া বা CO3 2- এখান থেকে তুমি হাইড্রোজেন বাদ দিতে পারবে, এখান থেকে তুমি হাইড্রোজেন বাদ দিতে পারবা না আর কি। ওকে, আচ্ছা তারপরে HNO3 কে কি তুমি H2NO3 লিখতে পারো কখনো, H2NO3 কি লিখতে পারো না, বাট NO3- লিখতে পারো। সো যেটা যেটা তুমি হাইড্রোজেন বাদ দিতে পারবা, হাইড্রোজেন অ্যাডও করতে পারবা, সেটা তোমার উভয় হিসেবে কাজ করবে। তাহলে HNO3ও পসিবল না। বাট দেখো HSO4- এটা কিন্তু দুইটা জিনিসই হয়। এখান থেকে তুমি হাইড্রোজেন যোগ করে দাও, H2SO4 পাবা। এখান থেকে তুমি হাইড্রোজেন বাদ দিয়ে দাও, SO4 2- পাবা আর কি। ওকে, তাহলে এইটা কিন্তু পসিবল, ডি নাম্বারটা কিন্তু পসিবল। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, অ্যান্সার হবে ডি নাম্বারটা। অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করে কোনটা, HSO4-, HSO4- অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করে। ওকে, সবাই কি এটা বুঝতে পারছো, আগে বলো ক্লিয়ার নাকি। সবাই একটু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই কমেন্ট করো ভাইয়া ক্লিয়ার। এই দুটো এমসিকিউ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে এটা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হলে কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, দেখি কে 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 বুঝছো ক্লিয়ার, দেখি কে কে কমেন্ট করো ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়নের সঙ্গে তোমাকে আস করা হয়েছে, হাইড্রোনিয়াম আয়ন বলো, হাইড্রোনিয়াম আয়ন কোনটাকে বলা হয় বলো তো, হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন কোনটা, 32-এর ডি, 32-এর ডি। ওকে ক্লিয়ার, তিথি গ্লোরিয়ার খালি ক্লিয়ার হয়েছে, বাকিদের কি ক্লিয়ার হয় নাই। আচ্ছা সমস্যা নাই। 33 নাম্বার দেখো কি বলা হয়েছে, হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন ভাইয়া। আচ্ছা দেখি তোমরা কি অ্যান্সার দিছো, হাইড্রোনিয়াম আয়ন, তিথি গ্লোরিয়া বলছে ক্লিয়ার, উম্মে সুলতানা বলছে ক্লিয়ার। আচ্ছা হাইড্রোনিয়াম আয়ন, এটা তো ভাইয়া মানে বুঝার কিছু না, এটা তো মুখস্থ। হাইড্রোনিয়াম আয়ন কোনটা হবে, H3O+। এটা কি হাইড্রক্সিল, হাইড্রক্সিল আয়ন বললে হচ্ছে OH- বা HO-। আর হাইড্রোনিয়াম আয়ন বললে কি হবে ভাইয়া, H3O+। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, হাইড্রোনিয়াম আয়ন। কি বলা হচ্ছে ভাইয়া, হাইড্রোনিয়াম আয়ন। মুশফিকা সুবা ফাতেমা কমেন্ট করছে ক্লিয়ার। ওকে, হাইড্রোনিয়াম আয়ন তাহলে এবার কি হবে, H3O+। H3O+ কি হাইড্রোনিয়াম আয়ন। অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কি থাকে, একটি হাইড্রোজেন পরমাণু, একটি H+ আয়ন, এক অনুপানি, একটি OH- আয়ন। বলো তো দেখি এটার আনসার কোনটা হবে। তো এটা আগেই বললাম ভাইয়া যে তোমার কি হবে, একটা H+ যোগ করে দিবা, নাহলে একটা H+ বাদ দিয়ে দিবা, এটাই তো তোমাদের আমি শিখাইছি তাই না। অনুবন্ধী অ্যাসিড ক্ষার বের করতে গেলে তো এই ফর্মুলাই দিছি। তাহলে একটা H+ যোগ করতে বলছি অথবা একটা H+ কি করতে বলছি, বাদ দিতে বলছি। তাহলে কাহিনী কি নিয়ে, H+ নিয়ে, একটি H+ আয়ন। তাহলে এদের মধ্যে পার্থক্য কি বলতো, একটা H+ আয়ন। আঞ্জুমান একটা কমেন্ট করছি, ইয়েস ভাই ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ বলার জন্য। তাহলে অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারকের মধ্যে পার্থক্য কি, একটা H+। ওকে আয়ন, আশা করি ক্লিয়ার। সো Al2O3 এর অম্লত্ব কত, Al2O3 এর অম্লত্ব কত, এটা মুখস্থ করে ফেলবা। যে দেখো 2 আছে আর 3 আছে, 3 দুগুণা কত বলতো 6, 3 × 2 মানে কত 6 না। তাহলে Al2 এর অম্লত্ব কত 6, 3 দুগুণা 6। ঠিক আছে, তাহলে 35 আনসার কোনটা হবে ভাইয়া, 6 হবে। Al2O3 এর অম্লত্ব কত 6, Al2O3 এর অম্লত্ব কত ভাইয়া 6, Al2O3 এর অম্লত্ব 6। ওকে, ক্যালোরি এককে আর এর মান কত, দেখো আমাদের 4টা একক আছে, ইঞ্জিনিয়ারিং একক আছে, ক্যালোরি একক আছে, সিজিএস একক আছে, এসআই একক আছে,
লিটার অ্যাটমসফিয়ার একক আছে, ঠিক আছে, অনেকগুলো একক আছে, 5টা একক, সরি 5টা একক আছে, ঠিক আছে। সো 5টা একক আজকে তোমাদের মুখস্থ করাই দিব। ফার্স্টে কি এসআই, তারপরে কি সিজিএস, তারপরে কি আছে লিটার অ্যাটমসফিয়ার, এখানে জানতে চাইছে কোনটা ক্যালোরি, তারপর আরেকটা কি আছে ইঞ্জিনিয়ারিং এককও আছে আর কি, ঠিক আছে। আচ্ছা 5টা একক। সো এসআই এককের মান কত? 8.314 জুল পার কেলভিন পার মোল। সিজিএস বললে কি করবে ভাইয়া, এই যে এসআই এককটা আছে এটার সাথে জাস্ট ইনটু 10⁷ গুণ করে দিবা, এটা গুণ করে দিলে কি যেটা পাবো সেটা কি হবে সিজিএস একক। তাহলে এসআই একক কোনটা ভাইয়া 8.314, সিজিএস একক বললে কি হবে 10⁷ হয়ে যাবে, জাস্ট শেষ। লিটার অ্যাটমসফিয়ার তোমাদের এই কেমিস্ট্রিতে ম্যাথ করতে গেলে মেইনলি লাগবে 0.0821, 0.0821। এখন আসি ভাইয়া ক্যালোরি একক কোনটা, ক্যালোরি মনে পাবে 1 দিবা, তো দেখো 1 দিচ্ছে না, এরপর সবগুলোতে 1 বিয়োগ করে দিবা, 9, 9 থেকে 1 বিয়োগ করো 8, 8 থেকে 1 বিয়োগ করো কত 7, 1.987। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো 1.987, 1.987, ঠিক আছে 1.987। আর ইঞ্জিন একক কি 2783.63, 2783 ভাবে মুখস্থ করবা, 2783.63, 2783.63, 2783.63। তাহলে মনে থাকবে ভালো ফুড পাউন্ডাল, ঠিক আছে, একক কি ফুড পাউন্ডাল এটার একক। তাহলে ক্যালোরি একক তোমাকে আজ করা হয়েছে, আমরা 4টাই পড়ে নিলাম, তাহলে অ্যান্সার কত হবে 1.987, 987। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 987, ওকে। নিচের কোন ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য নয়, নিচের কোন ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য নয় বলো তো, কোন ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হবে না, কখন বয়লের সূত্র প্রযোজ্য হবে না বলো তো। তো ভাইয়া মনে রাখবা উতা নিচা, ঠিক আছে, উতা নিচা, উতা নিচা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি উতা নিচা, ঠিক আছে। উতা নিচা মানে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এই ক্ষেত্রে হচ্ছে বয়লের সূত্র প্রযোজ্য। বয়লের সূত্র প্রযোজ্য হয় কখন, উতা নিচা, ঠিক আছে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, উতা নিচা, উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ, উতে উচ্চ তাতে তাপমাত্রা, নিতে নিম্ন চতে চাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে হচ্ছে বয়লের সূত্র প্রযোজ্য হয়। তাহলে প্রযোজ্য হবে নাকি উল্টা করে দিবা উচ্চ চাপ নিম্ন তাপ, ঠিক আছে। উচ্চ চাপ এখানে কি উচ্চ তাপ ছিল, তাহলে কি হবে উচ্চ চাপ নিম্ন তাপ, তাহলে উচ্চ চাপ নিম্ন তাপ, উচ্চ চাপ, ঠিক আছে। উচ্চ চাপ কোথায় আছে, উচ্চ চাপ আর নিম্ন কি হবে বলতো তাপ, এই যে উচ্চ চাপ, এই যে পাইছি উচ্চ চাপ, নিম্ন কি হবে বলতো তাপ, উচ্চ চাপ নিম্ন তাপ, এটা হবে অ্যান্সার। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা, উচ্চ চাপ নিম্ন তাপ, উচ্চ চাপ নিম্ন তাপ। ভাইয়া 31 32 এই দুইটা আরেকবার বলবেন, 31 32 তো ভাই অনেক আগে, কোন দুইটা 31 32 তো অনেক আগে চলে গেছে, 31 32 কোনটা, 31 32 অম্ল তো সবচেয়ে বেশি, এটা ভাই আধা বিক্ষেপ দিয়ে বলছে, এটা যখন ওই যে 3 অধ্যায় আছে মেইনলি, বুঝছো, আকার ধাতব ধর্ম বিজারণ ক্ষমতা এবং কারকীয় ধর্ম পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে না, আধা বিক্ষেপ। তো ভাই মনে রাখবা বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ কি হয় হ্রাস পায়, এবং ওপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ কি হয় বৃদ্ধি পায়। এখন এটা কিভাবে মনে রাখবা, আতে আকার, বাম থেকে ডানে গেলে কি আকার হ্রাস পায় না, ওপর থেকে নিচে গেলে কি হয় আকার বৃদ্ধি পায় না। সো আকারের সাথে সাথে আরো 4টা ধর্ম সমানুপাতিক, কি কি, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতার, ক্ষারকীয় ধর্ম, এই 4টা ধর্ম হচ্ছে আকারের সাথে সাথে সমানুপাতিক। বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, তার মানে এরাও হ্রাস পাবে, ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, তার মানে এরাও বৃদ্ধি পারে। বাকি যে সকল ধর্ম আছে, দুনিয়ার যত ধর্ম আছে, তোমার হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, সবগুলা কি হবে উল্টা হবে, বাম থেকে ডানে গেলে যেহেতু আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে, বাকি সব ধর্ম কি হবে বৃদ্ধি পাবে। সো বাম থেকে ডানে গেলে যেহেতু এই যে আধা বিক্ষেপের মধ্যে কি হতে কি ক্ষারকীয় ধর্ম কি হচ্ছে হ্রাস পাচ্ছে, তার মানে আমার অ্যাসিডীয় ধর্ম কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। সো সবচেয়ে ডানে কি আছে নাইট্রোজেন আছে, সো সেই জন্য অম্লীয় হয়েছে নাইট্রোজেন। আর 32 নাম্বারটা তো বলছি অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করে কারা, অ্যাসিড এবং ক্ষার যদি বলে তখন কি করতে হবে, যে হাইড্রোজেন একটা ত্যাগও করতে পারে, যে হাইড্রোজেন একটা গ্রহণও করতে পারে, সে তো উভয় হিসেবেই কাজ করতে পারে, তাই না। সো এখানে দেখো কোনোটাই কিন্তু পসিবল না, এখানে হাইড্রোজেনই নাই, সো এটা হাইড্রোজেন বাদ দিতেই পারবে না।
এ হাইড্রোজেন বাদ দিতে পারবে, বাট এ হাইড্রোজেন আর কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। H2NO3 তো গঠিত হইতে পারে না, তাই না? তাহলে এ হাইড্রোজেন বাদ দিতে পারে, বাট হাইড্রোজেন গ্রহণ করতে পারবে না। আর এ তো পারবেই না, NH3 তো পারবেই না, ঠিক আছে? এটা তো এমনি খাদ, ওকে বাদ। সো এই হাইড্রোজেন গ্রহণ করতে পারবে, বাট এই হাইড্রোজেন বাদ দিতে পারবে না, কারণ হাইড্রোজেন বাদ দিলে তো এটা অ্যাসিডই হয়ে যাইতো। সো বাদ আছে কি বি নাম্বারটা, এই হাইড্রোজেন বাদ দিয়ে SO4 2- হইতে পারে, হাইড্রোজেন গ্রহণ করে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড হতে পারে আর কি। ওকে, আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো ভাইয়া। আচ্ছা, তো বাকিরা আমরা একটু আগাই। সিজিএস এককে আর এর মান একটু আগে পড়াইছি, সো আশা করি পারার কথা। বলে ফেলে অ্যান্সার কত হবে? সিজিএস এককে আর এর মানটা বলো, সিজিএস এককে আর এর মান কত হবে? সিজিএস এককে আর এর মান বলো এবার। সিজিএস এককে আর এর মান দেখো, সিজিএস এককে আর এর মান কত একটু আগে পড়াইছি যে 8.314 এর সাথে কি হয়ে যাবে বলো তো? 10⁻7 হয়ে যাবে, ঠিক আছে? 8.314 এর সাথে 10⁻7 যেটা আছে ওইটাই, এই যে আর পার কেলভিন পার মোল। আর দেখার দরকার নাই, অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বলো। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা? আচ্ছা, সো দেখো, আমরা জানি কি পিভি ইকুয়াল টু এন আর টি। এন মানে কি, আমি ডাব্লিউ বাই এম লিখলাম, আর টি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এন আর টি ডাব্লিউ বাই এম আর টি লিখছি আর কি। ওকে, আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি না, রো ইকুয়াল টু কি এম বাই ভি না? রো ইকুয়াল টু কি বলতো? এম বাই ভি না, ঠিক আছে? সো তুমি কি করবা ভাইয়া, পি এমটাকে এ পাশে নিয়ে আসো, পি এম হয়ে গেল, আর ভিটাকে এ পাশে নিয়ে যাও, রো ডাব্লিউ বাই ভি আর টি হইলো আর কি। তো এম বাই ভি মানে এখানে হচ্ছে মেইনলি এম না, এখানে হচ্ছে ডাব্লিউ বাই ভি হবে। ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি মানে গ্রাম, মানে ভর ভাগ আয়তন। সো এই ডাব্লিউ বাই ভি কে তুমি এখন কি লিখতে পারো বলো তো? ডি লিখতে পারো না, ডাব্লিউ বাই ভি কে কি লিখতে পারো ভাইয়া? ডি লিখতে পারো। তাহলে ডেনসিটি বা ঘনত্ব ইকুয়াল টু তাহলে কি আসলো? ডি ইকুয়াল টু তাহলে কি আসলো? পিএম বাই আর টি আসলো না? ডি ইকুয়াল টু কি আসলো? পিএম বাই আর টি। বা তুমি এখন মুখস্থই করে ফেলবা, ডি ইকুয়াল টু কি বলতো? পিএম বাই আর টি। এতদিন তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। ডি ইকুয়াল টু কি বলতো? পিএম বাই আর টি। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা বলো? 4 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা হবে? 4 গ্রাম হাইড্রোজেনের জন্য শেখ আমির ইমন কমেন্ট করছে পিএম বাই আর টি। আচ্ছা, ওটা আগেরটা কমেন্ট করছে, এটার অ্যান্সার দাও। বলো তো এটার অ্যান্সার কোনটা হবে? 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, হাইড্রোজেন গ্যাস বলছে, বুঝছো? 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস। দ্রুত দ্রুত, 37-এ সি বলছে একজন। আচ্ছা, 37 কেন, 40, আপনার 40-এ আছি। 40 আছে তো, 40। আমার কাছে কমেন্ট ডেটে আসতেছে, দেখি। আচ্ছা, সো দেখো, 4 গ্রাম মানে কিসের মান দেওয়া আছে? ডাব্লিউর মান দেওয়া আছে, ঠিক আছে? পিভি ডাব্লিউর মান দেওয়া আছে 4। এম এর মান কত বসাবো বলো তো? 40-এর সি বলছে, অনেকে ডি বলছে। ওকে, সো দেখো, হাইড্রোজেন গ্যাস মানে কি H2। H2 এর ভর কত ভাইয়া? 2। H2 এর ভর কত ভাইয়া? 2। তাহলে এম এর মান কত বসাতে হবে? 2 বসাইতে হবে, 1 বসাইলে হবে না। তাহলে 2RT। ওকে, তাহলে 2 2 কাটা, মানে 2 4 দিয়ে 2 কাটা, তাহলে কত হবে? 2RT। তাহলে পিভি ইকুয়াল টু কি হবে? 2RT। পিভি ইকুয়াল টু কি হবে ভাইয়া? 2RT। যারা ডি দিচ্ছ তারা ভুল, অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার হবে। পিভি ইকুয়াল টু কি? 2RT। সো যারা ডি অ্যান্সার দিছো, বি অ্যালার্ট, আর ভুল করা যাবে না, কনফিউজিং ছিল। আদর্শ গ্যাসের সংকোচ উষ্ণতা গুণাঙ্ক জেড এর মান কোনটি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান কি হয় বলতো? 1 হয়। জেড ইকুয়াল টু কি হয়? 1 হয় আর কি। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? একের থেকে বেশি হয়, একের থেকে কম হয় আর কি। ওকে, আচ্ছা, বাট আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1। বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পায় বলতো? কোন মূলকের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পায় বজ্রপাতের সময়? বজ্রপাতের সময় কোন মূলকের পরিমাণ সবচেয়ে বেশি পায় বলতো? বজ্রপাতের সময় কোন মূলকের পরিমাণ সবচেয়ে বাড়ে? দ্রুত দ্রুত।
সবাই একটু আমার লাইভটা শেয়ার করে দিই। ওকে, বজ্রপাতের সময় ভাই মনে রাখবা এই যে নাইট্রোজেন যখন ইয়া হয় তখন কি মেঘের থেকে নাইট্রোজেনটা পড়ে। সো বজ্রপাতের সময় বা কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায়? নাইট্রেট আয়নের পরিমাণ বৃদ্ধি পায়। কোন আয়নের পরিমাণ ভাই বৃদ্ধি পায়? নাইট্রেট আয়নের পরিমাণ বৃদ্ধি পায়। 42 আনসার সি হবে। ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত কি বলো? ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত কি বলো? ফ্রিয়ন 11 গ্যাসটার সংকেতটা কি? তো ভাইয়া ফর্মুলা যেটা সেটা হচ্ছে 90 সাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে, 90 সাথে তোমার যোগ করে দিতে হবে। সো 90 এখানে কত আছে? ফ্রিয়ন 11 আছে আর কি, তাহলে 90 সাথে 11 যোগ করে দিবা 101। তারপর লিখবা কি? CHF। কি লিখবা? CHF। কার্বনের সংখ্যা কয়টা? এখানে পাইছো একটা। জিরো মানে কি হাইড্রোজেন এখানে নাই। ফ্লোরিন কয়টা হবে ভাইয়া? একটা হবে আর কি, CF। তাহলে CF তুমি পেলা। এখন ভাইয়া কার্বনের হাত কয়টা? চারটা না? তাহলে একটা হাতে ফ্লোরিন দিলা, বাকি তিনটা হাত কি হবে বলো তো? ক্লোরিন হবে। তাহলে কি হবে? CFCl3। তাহলে ফ্রিয়ন 11 সংকেত কি হবে? CFCl3। CFCl3। তাহলে 43 আনসার কোনটা হবে? সি নাম্বারটা হবে, CFCl3। CFCl3। ওকে, আচ্ছা। পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটা? এটা আগেই পড়ে আসছি। ও আচ্ছা, না সরি, এটা স্থায়ী ক্ষরতা পড়ছিলাম। অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটা? অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটা ভাই? কার্বনেট। ঠিক আছে, বাইকার্বনেট। তবে আমরা অস্থায়ী ক্ষরতা আমরা কি করতে পারি? যেটা স্থায়ী তাহলে তো আমরা রেখে দিই। অস্থায়ীকে কি করে দিব বলো তো ভাইয়া? বাই বাই করে দিব, বাই বাই করে দিব। অস্থায়ীকে আমরা কি করে দিব? বাই বাই করে দিব। তবে বাই দিয়ে মনে রাখবা ভাইয়া বাইকার্বনেট। বাই দিয়ে ভাই কি মনে রাখবা? বাইকার্বনেট। বাই দিয়ে ভাই কি মনে রাখবা? বাইকার্বনেট। তাহলে পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটা ভাইয়া? বাইকার্বনেট দায়ী। কে দায়ী? বাইকার্বনেট দায়ী। কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়? এটা আমরা আগেই পড়লাম। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা অ্যান্সার দাও। 46। কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? 46 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো, কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? কোনটা গ্রিন হাউস গ্যাস নয় বলো। আচ্ছা, তবে গ্রিন হাউস গ্যাসগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে ফ্রিতে জমির ওজন নির্ণয়। ঠিক আছে, ফ্রিতে জমির ওজন নির্ণয়। আমার সাথে সাথে সবাই লিখে ফেলো, ফ্রিতে জমির ওজন নির্ণয়। সবাই আমার সাথে সাথে লিখে ফেলো, ফ্রিতে জমির ওজন নির্ণয়। তবে ফ্রিতে কি ভাই? ফ্রিতে হচ্ছে ফ্রিয়ন মানে হচ্ছে CFC। যতে জলীয় বাষ্প, মিতে মিথেন। মিতে কি? মিথেন। যতে জলীয় বাষ্প, মিতে মিথেন। ওজনে ভাইয়া ওজন। আর নির্ণয়তে কি ভাইয়া? নির্ণয়তে হচ্ছে N2O। ফ্রিতে জমির ওজন নির্ণয়। ঠিক আছে, ফ্রিতে জমির ওজন নির্ণয়। সবাই আমার সাথে কমেন্ট করো। আর কার্বন ডাই অক্সাইড যে গ্রিন হাউস সেটা তোমরা জানো, এটা এখানে দিই নাই। তো সবাই আমার সাথে সাথে এই জিনিসটা কমেন্ট করে ফেলবা, ফ্রিতে জমির ওজন নির্ণয়। তাহলে দেখো যে কার্বন ডাই অক্সাইড তো প্রধান গ্রিন হাউস গ্যাস, সেটার বলারই কিছু নাই। ফ্রিয়ন, ফ্রিয়ন মানে কি? CFC, এটাও আছে। নির্ণয়তে কি ছিল? N2O ছিল। বাট C2H2 কি কোথাও আছে? C2H2 কিন্তু কোথাও নাই। তাহলে এটাই হবে অ্যান্সার। কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? হ্যাঁ, মুশফিকা সুবা ফাতেমা কমেন্ট করছে, থ্যাংক ইউ। C2H2। ওকে, নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? এটাও একই রকম ভাবে অ্যান্সার হবে 47 নম্বর। এই যে নির্ণয়তে N2O, কার্বন ডাই অক্সাইড তো প্রধান গ্রিন হাউস গ্যাস। ফ্রিতে জমি, মিতে কি ছিল? মিথেন ছিল। অক্সিজেন কি কথা ছিল? অক্সিজেন কিন্তু ছিল না, ছিল কি? ওজন ছিল আর কি। সো অ্যান্সার কোনটা হবে? অক্সিজেন। অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস না। অ্যাসিড বৃষ্টির বেলায়, অ্যাসিড বৃষ্টির বেলায় বলো, অ্যাসিড বৃষ্টির বেলায় অধঃক্ষেপণ সৃষ্টিতে পিএইচ এর মান কত হতে পারে? পিএইচ এর মান কত হতে পারে? তবে অ্যাসিড বৃষ্টির জন্য ভাই মনে রাখবা, সবার সাথে মনে করো 5.6, 5.6 এর কম হইলে সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। অ্যাসিড বৃষ্টির জন্য ভাইয়া পিএইচ এর মান কত হইতে হয়? 5.6 এর কম। তো ভাই দেখো তো এখানে কোন অপশনটা 5.6 এর কম আছে? 5.3 আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 5.3। অ্যাসিড বৃষ্টির জন্য ভাই কাজটা কি? অ্যাসিড 7 কম হইতে হবে, তাই না? 7 উপরে হলে তো খালি হয়ে যাবে। এখন 7 কম তো আছে, প্লাস অ্যাসিড বৃষ্টির জন্য একটা রেঞ্জ আছে আর কি, 5.6 মানে 5.6 এর কম। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো 5.6। তাহলে দেখো 5.6 এর কম মানে কত? 5.3। 5.8, 5.6 চেয়ে বেশি, বাকি সবগুলাই দেখো বেশি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 5.3। ওকে, আচ্ছা 5-6 সবাই কমেন্ট করতে বসে করে ফেলো।
গ্রিন হাউস গ্যাস সমূহের মধ্যে নিচের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে বেশি থাকে কোনটা বলো তো? সবচেয়ে বেশি থাকে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড থাকে কি সবচেয়ে বেশি, এই জন্য এটাকে বলা হয় কি প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। সবচেয়ে বেশি থাকে কোনটা ভাইয়া? কার্বন ডাই অক্সাইড। প্রিন্স চৌধুরী বলে দেন কেন? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে তো, তোমাদের কাছে কমেন্ট নিচ্ছি না। তোমরা হচ্ছে অন্যদিন থাকলে মানে ফার্স্টের দিকে হলে তোমাদের টাইম নিতাম, বাট এখন আসলে টাইম নাই। সো এই জন্য তোমার অ্যান্সার নিয়েছি। তুমি কমেন্ট করতে থাকো, সমস্যা নাই, ওকে? আর তোমার কমেন্ট হয়তো একটু লেটে আসতেছে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে নিচে কোনটি বায়ুমণ্ডল সবচেয়ে বেশি থাকে? কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি থাকে আর কি, এই জন্য এটাকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় আর কি, ওকে? আচ্ছা, সো লাস্ট কোশ্চেন, বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটা? বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটা বলো? বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে সব প্রধান ভূমিকা রাখে কোনটা? এটা তো অ্যান্সার দাও। পঞ্চাশ, পঞ্চাশ। হ্যাঁ, 50 আছি। ওকে, 50 অ্যান্সার এখনো আসে নাই, তোমরা দ্রুত অ্যান্সার দিয়ে দাও, তাহলে আমি সলভ করে দিই। আচ্ছা দেখো, বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটা? কার্বন ডাই অক্সাইড, সিএফসি, ওজোন? 50-এর এ দুইজন ইমন কমেন্ট করছে 50-এর এ। ওকে, আচ্ছা, আর কেউ? হ্যাঁ, 50 অ্যান্সার কোনটা বলো তো? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এ নাম্বারটা, ওকে? আচ্ছা, সো তোমাদের ওভারঅল ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তো। আজকে আর পড়াবো না, বাকি তোমাদের যে এক অধ্যায় আছে, এক অধ্যায় আর একটা পার্ট বাকি আছে আর কি। সেটা হচ্ছে কি তোমাদের হচ্ছে ব্রোনেস্টেড লাউরি, আরহেনিয়াস আর লুইসের যে ব্যাপারটা আছে ওইটা নিয়ে একটা ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে আর কি। আর সিকিউ পার্টটা তো সেকেন্ড পার্ট আগে শেষ করবো। এখন আপাতত এমসিকিউ পার্টে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো যতটুকু পারছি কভার করে দিছি, ইনশাল্লাহ সামনে আরো নিব। তো তোমাদের কাছে ওভারঅল কেমন লাগছে ক্লাসটা কমেন্টে জানাও, এবং নেক্সট ক্লাসগুলোতে তোমরা আশা করি থাকবা। সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আজকে ক্লাস থেকে আশা করি তোমরা অনেক নতুন কিছু জানতে পারছো, যেগুলো তোমাদেরকে এমসিকিউ সলভে অনেক হেল্প করবে আর কি। তো দেখা হবে ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবা নেক্সট ক্লাসগুলোতে তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসার এবং মেনশন করে দেওয়ার। আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে আরো এরকম ক্লাস আয়োজন করব। তো সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।